Dear students, hope all of you are doing very well. This is Shubhakanti Das, your physics instructor, and in this class we are going to solve all creative questions of mechanics. This is our CQ Sure series, and I hope after this lesson you are able to solve all creative questions of mechanics. So let's start. আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রথমেই এই ক্রিয়েটিভ কোয়েশনসগুলো সলভ করার জন্য যে ফর্মুলাগুলো লাগবে আমি আগে একটু বলে রাখতেছি, তারপরে আমরা সলভ করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আমাদের এই সম্পূর্ণ মেকানিক্সে 3টা পার্ট করতেছি। 3টা পার্ট, প্রথম পার্টে কী থাকবে, মাঝে কী থাকবে, লাস্টে কী থাকবে, সবাই প্রথম থেকে দেখতে থাকো। 3টা পার্ট বলতেছি এই জন্যই যে তোমরা হয়তো এইসব পার্থক্য বুঝতে পারবে না। মেকানিক্সের মধ্যে আমি যদি প্রথমে একটু হিন্টস দিয়ে রাখি, আমাদের প্রথম পার্টটাই হচ্ছে লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে শুরু করে মোমেন্ট অফ ইনার্শিয়া পর্যন্ত। মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড যত প্রবলেম আছে এগুলোর আমি পার্ট 1-এ রাখতেছি। দেন পার্ট 2 যেটা, ওইখানে দেখবা থাকবে টর্ক থেকে শুরু করে যাবতীয় কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমরা যদি কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা অবজেক্টে ভেঙে রোটেট করাই, তখন হচ্ছে দুইভাবে রোটেট করানো যেতে পারে। একটা হচ্ছে তার ভার্টিক্যাল প্ল্যানের মধ্যে, আর একটা হচ্ছে এই হরাইজন্টাল প্ল্যানের মধ্যে। আই হোপ তোমরা এটা পড়ে আসছো একাডেমিকে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা এখান থেকেও সিকিউ আসে। আর লাস্টেরটা হচ্ছে ব্যাংকিং। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকিং থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো আমি প্রথম পার্টটা একটু তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে। ফার্স্টে আমি জাস্ট ফর্মুলাগুলো একটু বলে দিই। আমরা এরকম একটা প্রশ্ন জানতাম যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইট মিনস লিনিয়ার মোমেন্টাম ইজ কল্ড ফোর্স। দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স। সিমিলারলি এটা যদি আমরা লিনিয়ারের জন্য না লিখে অ্যাঙ্গুলারের জন্য লিখতাম, তাহলে এটার টর্ক লেখা লাগতো, টর্ক ইজ ইকুয়াল হচ্ছে ডিডিটি অফ এল। দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কল্ড টর্ক। এটা এমনিতেই বলে রাখলাম, এটা আমাদের প্রথম অংশ না। দেন আমাদের যেটা লাগবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে বের করতে হয়। আই এর একদম প্রথম যে ফর্মুলা, আই ইজ ইকুয়াল হচ্ছে mr স্কয়ার। তবে এখানে যে আরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পয়েন্ট মাসের জন্য, এটা কোনো অবজেক্টের জন্য না। যখন কোনো একটা পয়েন্ট মাস হবে, যেখানে মাসটা একত্রিত করা, এই অবস্থায় যদি কোনো একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়, তাহলে আই ইজ ইকুয়াল mr স্কয়ার, যেখানে এম হচ্ছে সম্পূর্ণ অবজেক্টের মাস আর আর হচ্ছে রেডিয়াস। আমি একদম সহজে বলে ফেলি যে mr স্কয়ার তুমি ডিরেক্ট কখনো ইউজ করতে পারবা যখন তুমি দেখবা যে একটা স্ট্রিংয়ের মধ্যে কোনো একটা অবজেক্টে বেঁধে রোটেট করানো হচ্ছে, ইট মিনস mr স্কয়ার, সহজ কথায়। এখন এটা একদম পয়েন্ট মাস হলেও চলবে, এটা যদি পয়েন্ট মাস না হয় আর একটু বড় হয়ে যায় তাও হবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু অবশ্যই এরকম বলতে হবে যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে বেঁধে ঘোরানো হচ্ছে, তাহলে mr স্কয়ার। আদারওয়াইজ যে কোনো আকৃতির অবজেক্টের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু mk স্কয়ার। এখানে যে কে দেখতে পাচ্ছ, কে ইজ নট রেডিয়াস, দিস ইজ কল্ড রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন আর রেডিয়াস আসলে এক জিনিস না, রেডিয়াস অফ জাইরেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আই সমান mk স্কয়ার। এবং আমি এটা পড়ানোর সময় বলি, যখন তুমি কোনো একটা অবজেক্টের রেডিয়াস অফ জাইরেশন জেনে যাবে এবং যদি তারা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয়, তাহলে অবশ্যই তোমার জানার দরকার নাই যে এক্সিসটা কোন দিকে কনসিডার করা হয়েছে, এটার শেপ কেমন, এটা কি একটা কোনো একটা এজে দিয়ে যাচ্ছে নাকি মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে, কিচ্ছু জানার দরকার নাই। আই অলওয়েজ mk স্কয়ার, যেখানে কে ইজ রেডিয়াস অফ জাইরেশন। আই হোপ তোমরা এখন আর এসব নিয়ে ভুল করবে না। দেন আমরা পরে যেটা জানবো, আই সমান তো mk স্কয়ার বললামই। যদি আমাদেরকে কে এর ভ্যালু না দিয়ে একটা শেপ দেওয়া থাকে, এখান থেকে তোমাদের আবার এটা জানার দরকার, তাহলে আমরা যদি আই থেকে কে বের করতে যাই, কে উইল বি রুট ওভার আই ডিভাইডেড বাই এম। এই যে এটারে সিম্পলিফাই করে এটা পাওয়া যায়, এটার ক্রস মাল্টিপ্লাই করে রুট করে দিলে কে এর ভ্যালুটা পাওয়া যাবে রুট ওভার আই ডিভাইডেড বাই এম। এখন যদি বিভিন্ন শেপের অবজেক্ট হয়, যেমন ধরে নাও আমরা যদি বলি যে কোনো একটা 3 রডের মতো একটা যদি কনসিডার করো, তখন এই সম্পূর্ণটার ম্যাস যদি হয় এম এবং লেন্থ যদি হয় এল, তখন দেখতে হয় এখানে এক্সিসটা কোন দিকে কনসিডার করা হয়েছে। এক্সিসটা যদি ঠিক মিডিল পয়েন্টে রেখে রোটেট করানো হয়, তখন তার আই বের করার ফর্মুলা হচ্ছে ml স্কয়ার ডিভাইডেড বাই 12। এইসবের প্রমাণ কিন্তু তোমাদের ক্লাসে দেখানো হয়ে গেছে একাডেমিক ক্লাসে। আমরা আজকে তো আর এই প্রমাণগুলো দিব না, আজকে আমরা শুধু এগুলার সিকিউ সলভ করতে যে আইডিয়াগুলো লাগে এগুলো দেখবো আর কি। যখন কোনো একটা এস দিয়ে যাবে বা কোনো একটা এন পয়েন্ট দিয়ে যাবে, তখন আই বের করার ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ml স্কয়ার ডিভাইডেড বাই 3। কোনো একটা
এন্ড পয়েন্ট দিয়ে যখন যাবে বা এস দিয়ে যখন যাবে আই সমান ml স্কয়ার বাই জি, এটা হচ্ছে আই সমান ml স্কয়ার বাই 12। এবং তোমাদেরকে বলা হয়েছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে আমাদেরকে বোঝায় কোনো একটা অবজেক্টে রোটেট করাতে কী পরিমাণ সহজ অথবা কঠিন। কোনো একটা অবজেক্টে রোটেট করাতে যত বেশি সহজ হবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত কম হবে, আর মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হয়ে যাবে উল্টাই বলা যায় তার রোটেট করাতে তত বেশি কঠিন মনে হবে, ডিফিকাল্টিস ফেস করব, বেশি অবস্ট্রাকল থাকবে। তাহলে সহজ কথায় যারে ঘোরাতে যত বেশি সহজ তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত কম, যারে ঘোরাতে যত বেশি অবস্ট্রাকল ফিল করব তার মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি। এখন এই দুইটা টার্ম দেখলেই বুঝতে পারবা ঠিক মাঝখানে নিয়ে রোটেট করাতে সহজ বিদায় তার আই সমান ml স্কয়ার বাই 12, এটার চেয়ে যখন এটা একটা কোনো একটা এজে নিয়ে আসা হয়েছে অথবা কোনো একটা ইন পয়েন্টে নিয়ে আসা হয়েছে, তখন যদি আমরা রোটেট করাই তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেশি হয়ে যাবে এবং ডিরেক্ট 4 গুণ বেশি হবে। আমরা একটু খেয়াল করে দেখতে পারো ml স্কয়ার বাই 12 এর তুলনায় ml স্কয়ার বাই 3 হচ্ছে 4 টাইমস, এটারে ইনটু 4 করে দিলে এটা সমান চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু বোঝাতে চাচ্ছি, এটা আসলে নর্মালি যখন স্টুডেন্টসদেরকে বোঝানো হয় অনেকে উল্টাটা চিন্তা করে যে কেন এমন হয়, এইদিকে রোটেট করাতে কষ্ট বেশি হয় মানে কি। আচ্ছা, আমার কাছে একটা স্কেল আছে, সবাই এটা একটু দেখো তো। এটা একদম আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছি এটার মতো করি। এখন আমি এখানে এই স্কেলটার স্পেশালিটি হচ্ছে এটাতে আসলে আমি যেরকম চাচ্ছিলাম এরকম দুইটা ছিদ্র আছে, একটা ঠিক মাঝখানে আছে, একটা এন্ড পয়েন্টে আছে। কারণ আমরা যদি ঠিক মাঝখানে নিয়ে এটা রোটেট করাতে চাই, দেখো কত সহজে রোটেট করতেছে, এই যে দেখো কত সহজে এটা রোটেট করে, এই যে অনেক সহজে এটা রোটেট করতেছে বা এটা এত সহজে রোটেট করতে পারে, এই যে এত সহজে এটা রোটেট করতে পারে। আমি যদি এই দিকে অ্যাক্সিসটা না নিয়ে যদি টার্মিনালে অ্যাক্সিসটা নেই, এখন যদি আমি রোটেট করাতে যাই, দেখো তো এটা তো একদিকে নুয়ে গেছে এবং এই যে দেখো রোটেট করে না, কষ্ট হয়, এই যে দেখো একটু ঘুরে এটা থেমে যায়, ইভেন পরেই যাচ্ছে, মানে ঘুরতেছেই না। কারণ আমি যখন এদিকে এক্সিসটা নিচ্ছি তখন একটু খেয়াল করে দেখবা যে এটা একদিকে নুয়ে যাচ্ছে, সবগুলো ম্যাচ একদিকে হওয়াতে একদিকে বেশি নুয়ে যাচ্ছে এবং এটা ঘোরার টেন্ডেন্সি অনেক কমে গেছে, এটা ঘুরতে আসলে চাচ্ছে না, তার মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে গেছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু অবজেক্টের ম্যাচের উপর ডিপেন্ড করে না, কোন দিকে এক্সিসটা কনসিডার করা হয়েছে তার উপরেও ডিপেন্ড করে। এবং দেখো আমি যখন মিডিলে নিচ্ছি, ঠিক মিডিলে নিচ্ছি, তখন কত সুন্দর, এই পাশে যতটুকু ম্যাচ এই পাশে ঠিক ততটুকু ম্যাচ। এখন যখন আমরা একটা ফোর্স দিচ্ছি কত সহজে ঘুরতেছে, এই যে সহজে ঘুরতেছে ইট মিনস তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। তাহলে যখন সহজে ঘুরবে মোমেন্ট অফ ইনার্শিয়া কম, এবং এটা ক্যালকুলেশন করে আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি যে যখন ঠিক মিডিল দিয়ে এক্সিসটা কনসিডার করা হয় তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেশি থাকে, আর যখন এটা কোনো একটা এজ পয়েন্ট দিয়ে যাবে তখন আমরা কোনো একটা প্রান্ত বা একটা কি বলে একদম একটা এন্ড পয়েন্ট দিয়ে যাবে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে। শুধুই বাড়বে না, একটু খেয়াল করে দেখবা মোমেন্ট অফ ইনার্শিয়া ডিরেক্ট 4 গুণ হয়ে যায়, এটারে 4 দ্বারা গুণ হলে এটা পাওয়া যায়, এটা যে 4 গুণ হয় এটা একটু মনে রেখো। এবং এখান থেকে যদি আমরা কে বের করে রাখি এই ফর্মুলা দিয়ে, তাহলে কে ইজ ইকুয়াল টু পাওয়া যাবে L ডিভাইডেড বাই রোড ওভার 12, আর এখানে কে পাওয়া যাবে L ডিভাইডেড বাই রোড 3। তাহলে এখান থেকে যদি খেয়াল করো এটার আসলে 2 টাইমস করে দিলে মানে ইন্টু 2 দিলে পরে এটা পাওয়া যায়, কারণ রোড ওভার 12 যেটা এটা লেখা যায় 2 রোড 3, তাহলে ইন্টু 2 যদি দিয়ে দিই তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলে L ডিভাইডেড বাই রোড 3 পাওয়া যায়। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন যদি কোনো কারণে আমাদের অবজেক্টটা এইরকম 3 রডের মতো না হয়, একটা সার্কুলার হয় মানে ধরো একটা সিডি ডিস্ক হয়, আমরা সিডি ডিস্ক নিয়ে অনেক ম্যাথ সলভ করছি। ধরো নাও সিডি ডিস্কের ঠিক সেন্টার বরাবর যদি পাস করা হয় একটা এক্সিস, তখন আমরা যদি ধরে নিই তার ম্যাস হচ্ছে M এবং লেন্থ হচ্ছে রেডিয়াস হচ্ছে R, তখন এই সার্কুলার অবজেক্টের যদি আই বের করতে হয় আই উইল বি mr স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন তোমাদের মনে আছে কিনা যে যদি আমাদেরকে এই বস্তুগুলার এই লেন্থ বা রেডিয়াস এইসব না দিয়ে যদি কে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা আই সমান এম কে স্কোয়ার দিয়ে ওই ইকুয়েশনটা সলভ করে নিতাম। কিন্তু আমরা এখন এমন একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি যেখানে তারা আমাদেরকে কে দিয়ে দিবে না, মানে রেডিয়াস অফ জাইরেশন দিবে না, তাহলে দিবেটা কি, তার লেন্থ দিয়ে দেয়, এক্সিসটা কোন দিকে কনসিডার করা হয়েছে এইসব দিয়ে দেয়। আচ্ছা, এটা আমরা জানি। তারপরে হচ্ছে তার কোনো একটা ডায়ামিটার বরাবর এক্সিস কনসিডার হলে কি হয়, কোনো একটা ট্যানজেন্ট বরাবর হলে কি হয়, এসব ইকুয়েশন আশা করি তোমাদের মনে আছে। আমার আরেকটা জিনিস দেখানো দরকার, এটা হচ্ছে যে সিলিন্ডারের জন্য কি হয়, সিলিন্ডারের জন্য কিন্তু সেম হয়। আমরা যদি কোনো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট নিই এবং যদি তার ঠিক মাঝ বরাবর অ্যাঙ্গেল কনসিডার করা হয়, তাহলে এক্সিসটা কনসিডার করা হয়, তখনও এটা সার্কেলের মতো mr স্কোয়ার বাই 2 পাওয়া যায়। এটার জন্য ইকুয়েশন সেম থাকে। এবং এখান থেকে যদি কে বের করতে যাই তাহলে আসবে r ডিভাইডেড বাই রোড 2। এবং এটা যদি কোনো একটা স্পেয়ার হয় তখন আবার দেখতে হয় এটা কি হলো স্পেয়ার নাকি সলিড স্পেয়ার। এটা যদি হলো হয় মানে এটা যদি ফাঁফা হয় তাহলে আই সমান আসবে 2 ডিভাইডেড বাই 3 mr স্কোয়ার। আর যদি এটা নিডেড হয় মানে হলো সলিড স্পেয়ার হয় তখন আই সমান আসবে 2 ডিভাইডেড বাই 5 mr স্কোয়ার। এইসব ইকুয়েশন তোমাদেরকে দেখানো হয়ে গেছে।
তারপরে আবার মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আমরা যদি কোনো একটা রেক্টেঙ্গুলার শেপের অবজেক্ট নেই এবং তখন যদি ঠিক মাঝ বরাবর একটা অ্যাক্সিস কনসিডার করে তারে রোটেট করানো হয়, তার লেন্থ যদি হয় এ আর এই যে উইথ যেটা এটা যদি হয় বি, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আই পাওয়া যাবে m/12 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা তার আইটা বের করে নিতে পারবো, m/12 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি দেন কি হয়ে যেত, স্কোয়ার হয়ে যেত, তাহলে আই সমান পাওয়া যাবে m/6 ইন্টু এ স্কোয়ার। এসব জিনিস একটু মনে রাখো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, আমরা জানি যে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড দুইটা থিওরেম আছে, ওয়ান ইজ প্যারালাল এক্সিস থিওরেম অ্যান্ড আদার ইজ পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। প্যারালাল এক্সিস থিওরেম আমাদের শেখায় আই ইজ ইকুয়াল টু আই অফ জি প্লাস এম এইচ স্কোয়ার। এর পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম আমাদের শেখায় আই অফ এক্স ইজ ইকুয়াল টু বা আই অফ জেড ইজ ইকুয়াল টু আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই। এটা আবার ডিপেন্ড করতেছে যে আমরা কোন প্ল্যানের উপর একটা অবজেক্টে রোটেট করাচ্ছি। যদি এমন হয় এক্স এবং ওয়াই প্ল্যানের উপর একটা অবজেক্টে রোটেট করানো হচ্ছে, তখন আমরা ইকুয়েশনটা লিখতে পারবো আই অফ জেড ইজ ইকুয়াল টু আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমরা এরপর থেকে শুরু করবো। চলো আমরা সিকিউগুলো শুরু করে দিই। এখানে স্পষ্টতই বলা আছে, আমরা একটা কোয়েশন মনে বাদ পড়ে গেছে, চলো এটা একটু সলভ করে নিয়ে আসি। The length of the narrow and uniform bar in the figure below AB is 1 meter। তার মানে এ থেকে বি পর্যন্ত এই পুরোটা 1 মিটার and mass is 2 kg। তার মানে তার m দেওয়া হয়ে গেছে, m is 2 kg। This is the mass and this is the length AB. The bar is rotating around the axis PQ perpendicular to the length। এই যে এই PQটা দেখতে পাচ্ছ, এটা AB লেন্থের পারপেন্ডিকুলার, এটা রোটেট করানো হচ্ছে। Our first question is determine the moment of inertia of the bar thus steam। তাহলে এই PQ এক্সিসের রেসপেক্টে যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, আমরা জানি আই বের করার যে ফর্মুলা, আই সমান হচ্ছে ml² ডিভাইডেড বাই 12। যেহেতু ঠিক মিড পয়েন্ট দিয়ে হিসাব করা হচ্ছে, তাহলে ml²/12 দিলে যা আসে। এখানে m হচ্ছে 2, l এর মান হচ্ছে 1, সো 1² ডিভাইড বাই 12 হুইচ ইজ 1/6 কেজি মিটার স্কোয়ার। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট কিন্তু হচ্ছে কেজি মিটার স্কোয়ার। তাহলে এই যে 1/6 কেজি মিটার স্কোয়ার দিয়ে দিলে আই পেয়ে যাবো। আর লাস্ট কোয়েশন ইজ হোয়াট চেঞ্জ উইল অকার ইন দ্য রেডিয়াস অফ জাইরেশন ইফ দ্য এক্সিস অফ রোটেশন অফ দ্য বার ইজ শিফটেড ফ্রম মিড পয়েন্ট ও টু দ্য এন্ড পয়েন্ট এ অফ দ্য বার, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। এখন আপাতত যে এক্সিসটা দেখতে পাচ্ছ, এটা পিকিউ, এটা মিড পয়েন্টে আছে। আমরা যদি তার মিড পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে নিয়ে আসি, তাহলে যদি তার রেডিয়াস অফ জাইরেশন কতটুকু চেঞ্জ হবে যদি বের করতে বলা হয়, তাহলে আমরা জানি রেডিয়াস অফ জাইরেশন কে ইজ ইকুয়াল হচ্ছে এল ডিভাইডেড বাই, যখন ঠিক মিডিল পয়েন্টে থাকবে √12 বা 2√3। এটা হচ্ছে যখন ঠিক মিডিলে থাকবে। আর যখন কোনো একটা এন্ড পয়েন্টে নিয়ে যাওয়া হবে, তখন এল ডিভাইডেড বাই √3, অনলি এল ডিভাইডেড বাই √3। এখানে এল এর ভ্যালু যেহেতু 1, তাহলে মানে লেন্থ যেহেতু 1, তাহলে আনসার হবে 2 ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে কে অফ পিকিউ, তার মানে পিকিউ এক্সিসের রেসপেক্টে যখন ঠিক মিডিল পয়েন্টে থাকবে। আর এটা হচ্ছে যদি এ পয়েন্ট দিয়ে যায়, এরকম একটা এক্সিস কনসিডার করা হয়, এই এ পয়েন্ট দিয়ে একটা এক্সিস যাচ্ছে, এরকম যদি এই ধরনের, এটা হচ্ছে কী বলা যেতে পারে, সিডি ধরা যেতে পারে এক্সিস। এই সিডি এক্সিসের রেসপেক্টে কে অফ সিডি, যেটা এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, তার রেসপেক্টে আসবে এল ডিভাইডেড বাই √3। তাহলে এখানে এল এর ভ্যালু তো হচ্ছে 1, l/√3। তাহলে বোঝাই যাচ্ছে যখন মিডিল পয়েন্টে আসেন তখন 1/2√3, আর যখন কোনো একটা এন্ড পয়েন্টে চলে আসবে তখন 1 ডিভাইডেড বাই √3। তার মানে এটার দেখো তো 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটাকে এটা সমান হয়ে যায়। তাহলে তুমি চাইলে এটা লিখে দিতে পারো যে ফার্স্টে মিডিল পয়েন্টে তাহলে থাকবে 1/2√3, আর কোনো একটা এন্ড পয়েন্টে গেলে হবে 1/√3, এটা বলে দিতে পারো। অথবা তুমি যদি আরও সুন্দরভাবে গুছাই দিতে চাও, তাহলে এটা ডিরেক্টলি 2 টাইমস হয়ে যাবে, এটাও বলে দিতে পারো। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝি। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে, ওয়েট এ মিনিট, এটা যদি একটু খেয়াল করি, ঠিক এরকমই একটা প্রবলেম বলা আছে। ইন ফিগার এ বি ইজ আ থিন রোড অ্যান্ড মাস হচ্ছে 500 গ্রাম। দিস ইজ দ্য মাস অ্যান্ড রোটেটিং হচ্ছে 30 টাইমস পার মিনিট। আই হোপ এইসব ইনফরমেশন কেন দিয়ে দেয় তোমরা জানো। 30 টাইমস পার মিনিট, এটা আসলে ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে উইথ রেসপেক্ট টু দ্য পিকিউ এক্সিস। তাহলে ফার্স্টে পিকিউ এক্সিসের রেসপেক্ট রোটেট করা হয়েছে। পিকিউ পাস টু দ্য মিড পয়েন্ট অফ দ্য রোড পারপেন্ডিকুলার টু দিস লেন্থ। তার মানে এটা যে মিড পয়েন্ট, এটা আবার তারা বলে দিছে। আর এখানে স্পষ্টতই লিখে দিচ্ছে দিস ইজ 50 সেন্টিমিটার। এখন তোমাদের বুঝে নিতে হবে, এই জায়গাটা যদি 50 সেন্টিমিটার হয়, তাহলে এটা আরও 50 সেন্টিমিটার, তাহলে টোটালটা হচ্ছে 100 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার না লিখে আমরা এটারে চাইলে তো 1 মিটারও লিখতে পারবো না। তাহলে পুরোটার লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, হুইচ ইজ 1 মিটার। আওয়ার ফার্স্ট কোয়েশন ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দিস রোড উইথ রেসপেক্ট টু পিকিউ। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে বলে এল বের করার যে 3টা ফর্মুলা আছে, তার মধ্যে একটা ফর্মুলা আছে এরকম। প্রথমটা তো হচ্ছে এল তো আর পি। আচ্ছা দেখো, পি এর জায়গায় লিখতে পারি এম ভি, না ভিরে উঠাই দিলে আর ওমেগা
তাহলে আবার একটা আর ওমেগা, তাহলে দাঁড়াইলো এম আর ওমেগা স্কোয়ার, এম আর না সরি এম আর স্কোয়ার ওমেগা। হ্যাঁ, এরকম একটা ফর্মুলা আছে, আমরা ঠিক এটার সাহায্য নিব, এম আর স্কোয়ার ওমেগার সাহায্য নিব। এখন তোমাদেরকে এটা অলরেডি শেখানো হয়ে গেছে যে 30 টাইমস পার মিনিট এরকম ইনফরমেশন তারা আসলে কেন বের করে দেয়, এটা আসলে ওমেগা বের করার জন্য দিছে। আমি একটু বলে রাখি, ওমেগা বের করার জন্য আমাদের ফিজিক্সে টোটাল যে 3টা ফর্মুলা আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, আর এটা হচ্ছে 2π ইন্টু এফ, এবং লাস্টেরটা হচ্ছে 2π ইন্টু এন ডিভাইডেড বাই টি। এই তিনভাবে আসলে আমরা ওমেগা বের করতে পারি। তো এখন যেটা বের করতেছি এটা হচ্ছে 30 টাইমস পার মিনিট যেহেতু দিয়ে দিছে, তাহলে আমরা লিখতে পারবো 2π ইন্টু এন এর মানে হচ্ছে 30, পার মিনিট মানে হচ্ছে 60, তাহলে এটা কেটে দিলে আনসার আসতেছে পাই। দিস ইজ দ্য ওমেগা। তাহলে 2π n বাই টি, হেয়ার n ইজ দ্য নাম্বার অফ রোটেশন, টি ফর টাইম। তাহলে এখানে 30 টাইমস পার মিনিট, তাহলে 30 নাম্বার অফ রোটেশন পার মিনিট মিন 60 সেকেন্ড, এটা কেটে দিলে আনসার মান আসবে পাই। তাহলে ওমেগার ভ্যালু পেয়ে গেছি পাই। তাহলে এখন দেখো তো এখানে সব দেখা গেছে কিনা। এম এর মান বলা আসছিল 500 গ্রাম, হুইচ ইজ 0.5 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এম, আচ্ছা আমরা এম আর স্কোয়ার এক হচ্ছে আই বলে দিতে পারি, সরি আই ইন্টু ওমেগা। আমরা আসলে এই ফর্মুলাটার সাহায্য নিতে হবে। হেয়ার আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন তাহলে আমাদেরকে এই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে হবে। তাহলে পিকিউ এক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, আমরা জানি যখন ঠিক মিডল পয়েন্টে যাবে তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে আই সমান ml স্কোয়ার বাই 12 ইন্টু হচ্ছে ওমেগা। ml স্কোয়ার বাই 12 কেন দিছি, কারণ তোমরা এটা অলরেডি জানো ঠিক মিড পয়েন্ট দিয়ে যখন যায় তখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য আই। এখানে এম এর ভ্যালু হচ্ছে 0.5, তার লেন্থ হচ্ছে 1 মিটার বাই 12 ইন্টু ওমেগার মান হচ্ছে পাই, মানে 3.1416। এটা অবশ্যই 3.1416 বসাতে হবে। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেটর চাপো যে এটার আনসার কি আসবে, দেখো 0.5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 12 দিলে পরে যা আসে তাই, তাহলে আনসার হবে 0.1309 কেজি। অ্যাঙ্গুলার ভেলোসিটি তো, তাহলে আসবে এটার জন্য মিটার আর কেজি মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। দিস ইজ দ্য ইউনিট অফ এল। আশা করি এতটুকু বুঝে গেছো সবাই। আচ্ছা, আমরা এর পরের কোয়েশনটাতে যাচ্ছি। আমাদের পরের কোয়েশনটাতে বলা আছে, গিভ এন ওপিনিয়ন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এস টু হু ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রড উইথ রেসপেক্ট টু এক্সিস এক্স ওয়াই। Mathematical analysis to which the moment of inertia of the rod with respect to xy or pq will be greater. আচ্ছা, xy নাকি pq কোনটাতে বেশি আসবে, এটা অবশ্যই আমরা ম্যাথ না করে বলতে পারি, তাও তোমাকে তো দেখানো লাগবে। আমরা অবশ্যই জানি পিq এক্সিসের রেসপেক্টে যখন এটা কোনো একটা এন্ড পয়েন্টে চলে আসবে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে, এবং শুধুই বাড়বে না, এটা কত গুণ হবে, এটা 4 গুণ হয়ে যাবে। তাহলে পিq এক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হয় হুইচ ইজ আই অফ pq, তাহলে আনসার উইল বি ml স্কোয়ার ডিভাইড বাই 12। এটা একটু ক্যালকুলেটার যাবো। আর যদি আমরা আই অফ এক্স ওয়াই বের করতে যাই, এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আই উইল বি ml স্কোয়ার বাই 3। তার মানে এখানে এম এর মান একটু দেখো, এম এর মান বোঝাই যাচ্ছে 0.5, এল এর ভ্যালু হচ্ছে 1/12, আর এখানে আসবে এম এর মান 0.5 ইন্টু এল এর মান 1 স্কোয়ার বাই 3। এই তো ক্যালকুলেটার চাপলে যা আসে তাই, 0.5 divided by 12 which is 0.416 kg meter square, আর এখানে আসবে 0.5 divided by 3, তার মানে 0.1667 kg meter square। তাহলে বোঝা যাচ্ছে এটার তুলনায় আমরা কি ভুল করলাম নাকি, 0.5/3 আর হচ্ছে 0.5/12, দেখি তো, হ্যাঁ একটা 0 দিতে ভুল হয়েছে, সরি আমি এত বলতেছি এখানে কেন বেশি হয়ে যায়। একটা মিনিট, 0.0416, তাহলে বুঝে যাচ্ছে এটার তুলনায় এটা বেশি, এবং শুধুই বেশি না 4 গুণ বেশি আসবে। আশা করি এটা বুঝছো। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, in the figure the mass of the rod is 3 kg. This is the mass of this rod. This is 3 kg. xy is the axis of rotation. Xy is the axis of rotation. Initially
এটা এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে রোটেট করতেছে। আচ্ছা এই জায়গাটা 0.5 1.5, এই জায়গাটা আবার 1.5, তাহলে পুরোটা মিলে 3 মিটার, এটা বুঝেই যাচ্ছে যেহেতু এটাও 1.5 এটাও 1.5, তাহলে পুরোটা মিলে হচ্ছে 3 মিটার। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রোড হোয়েন ইটস রোটেট অ্যাবাউট দ্য এক্স ওয়াই এক্সিস? তাহলে এই এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে যখন রোটেট করবে তখন তার রেডিয়াস অফ জাইরেশন কে বের করতে বলছে। এই যে দেখো রেডিয়াস অফ জাইরেশন, তাহলে কে বের করার ফর্মুলা জানতাম আমরা এল ডিভাইডেড বাই রো/3। তাহলে এখানে এল এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই √3 হুইচ ইজ √3 meter. This is the radius of gyration. Our last question is, to rotate the rod AB and XY will be more easier than about X. Analyze the step. আচ্ছা কোন তারা জানতে চাচ্ছে যে to rotate the rod AB about XY axis will be more easier. এই যে XY axis এর রেসপেক্টে more easier that of about PQ axis. PQ এক্সিসের চেয়ে XY এক্সিসের রেসপেক্টে রোটেট করাতে ইজি হবে, এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করতে হবে। সো আমরা কি জানতাম? আমরা জানতাম যে এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যত কম আসবে তারে তত ইজিলি ঘোরানো যায়। তাহলে তোমার কাজ হচ্ছে XY এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো হুইচ ইজ ml²/12, আবার PQ এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, দেখবা যে অবশ্যই বেশি আসবে। তাহলে ইকুয়েশনটা আসবে ml²/3, তাহলে অবশ্যই PQ এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি আসবে। আর আমরা জানতাম যে এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি আসবে তারে রোটেট করাতে তত বেশি কষ্ট হবে, এই আর কি। জন্য আমাদের নেক্সট কোয়েশনে যাই। দ্য রোড AB অফ মাস 0.5 kg ইজ রোটেটেড অ্যাবাউট দ্য এক্সিস PQ অ্যান্ড 60 টাইম পার মিনিট। আই থিঙ্ক এটা কেন দিয়ে দেয় আমরা জানি, এটা আসলে ওমেগা বের করার জন্য দিয়ে দেয়, এত মিনিটে এতবার ঘুরতেছে এটা বোঝানোর জন্য। 0.5 kg, দিস ইজ দ্য এম, দ্য ইন্টু 3 ডায়ামিটার ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ডিস্ক, ডায়ামিটার ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য axis PQ about the axis PQ 70 টাইমস পার মিনিট। এটারে কতবার রোটেট করানো হচ্ছে এটা দিয়েছে 70 টাইমস পার মিনিট, তার মানে এটারে ঘোরানো হচ্ছিল 60 টাইম পার মিনিট আর এটারে রোটেট করানো হচ্ছে 70 টাইম পার মিনিট, এটা বলে দিছে। আর এখানে আবার খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছে, ডায়ামিটার ইকুয়াল টু দ্য লেন্থ অফ ইটস লেন্থ, তার মানে এটার লেন্থ যেমন 2 মিটার, এটার ডায়ামিটারটা 2 মিটার, তাহলে ডায়ামিটার মিনস ডি যদি 2 মিটার হয় তাহলে ইট মিনস 2r সমান 1 মিটার, তার মানে আর এর ভ্যালু অবশ্যই 1/2 মিটার। দিস ইজ দ্য রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা এটার রেডিয়াসটা কত বুঝে গেছি। আচ্ছা আরেকটা কথা শুনো, যে এটা দিয়ে এটারে মেক করা হয়েছে, মানে এই রডটা দিয়ে এটা রেডি করা হয়েছে। দেখো দেন দ্য রোড ইজ টার্নড ইনটু দ্য 3 ডিস্ক, তাহলে এটা দিয়ে যেহেতু এটা মেক করা হয়েছে তাহলে অবশ্যই তার ম্যাসের কোনো চেঞ্জ আসবে না। ইট মিনস এটা যদি 0.5 কেজি হয় তাহলে এটাও 0.5 কেজি আদিকে, তার মানে দুইটাই 0.5 কেজি। ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ডিস্ক। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই ডিস্কের যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলে হুইচ ইজ এল ইজ আই ইনটু ওমেগা, তাহলে আই বের করতে হবে এবং ওমেগা বের করতে হবে। আচ্ছা আমরা আই যদি বের করতে চাই আই এর জায়গায় লিখতে পারবো, এটা যেহেতু ডিস্ক এবং ঠিক মিড পয়েন্ট দিয়ে যেহেতু এক্সিসটা কনসিডার করা হয়েছে তাহলে আই উইল বি mr² ডিভাইডেড বাই 2। আমরা জানি কোনো একটা সার্কুলার অবজেক্টের ঠিক মিড পয়েন্ট দিয়ে যখন এক্সিস কনসিডার করা হয় তখন আই বের করার ফর্মুলা হচ্ছে mr²/2। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড উই ক্যান রাইট ফর ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু n ডিভাইডেড বাই t। হেয়ার m ইজ 0.5 kg, r is half meter, তার মানে হাফ স্কোয়ার ডিভাইডেড বাই 2 into 3.1416 and n divided by t. Here n is angular momentum of the disk. আচ্ছা যেহেতু ডিস্কের কথা বলতেছে এটার কিন্তু অবশ্যই 60 টাইম না 70 টাইমস পার মিনিট। রোটেট অ্যাবাউট দ্য এক্সিস p প্রাইম q প্রাইম, এই যে p প্রাইম এটা কিন্তু রোটেট করা হচ্ছে 70 টাইমস, তাহলে 70/60 এই আর কি। এখন দেখি ক্যালকুলেটর চেপে কি আসে, তাহলে ফার্স্টে দিলাম 0.5 into 0.5 square into 2 into 3.1416 into 7 divided by 2 into 6 ক্যালকুলেটর চাপলে আনসার আসবে 0.45815, আনসারটা আসবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। দিস ইজ দ্য angular momentum of the disk in which case less power will be required for rotation. Explain mathematically. আচ্ছা কোনটাতে পাওয়ার কম লাগতেছে, ইট মিনস কোনটাতে ঘোরাতে ইজি হচ্ছে এটা আমাদেরকে বের করতে বলতেছে। তো আমরা জানতাম কোনো একটা অবজেক্টে রোটেট করতে কত ইজি হবে, কত লেস পাওয়ারের দরকার পড়বে, এটা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর ডিপেন্ড করে। মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি মানে বেশি পাওয়ার নিড করবে, মোমেন্ট অফ ইনার্শিয়া কম মানে ইজিলি ঘোরানো যাবে। তাহলে আমাদের কাজ হবে এই দুইটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এখন এখানে যে 3 রডের কথা বলা আছে তার যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই হুইচ ইজ আই অফ PQ, মানে PQ এক্সিসের রেসপেক্টে, তাহলে এটা যেহেতু একটা এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে আই উইল বি ml² ডিভাইডেড বাই 3।
I will be m স্কয়ার ডিভাইডেড বাই 2। এখানে m এর মান হচ্ছে 0.5, l এর ভ্যালু হচ্ছে 1 মিটার, ইট মিনস l স্কয়ার ডিভাইডেড বাই 3 করে দিলে যা আসে তাই। তাহলে 0.5 ডিভাইডেড বাই 3, আনসার উইল বি 0.1666। দিস ইজ দ্য এল অফ পি কিউ। আচ্ছা, এখন যদি পরের অবজেক্টটার পি প্রাইম কিউ প্রাইম এক্সিসের রেসপেক্টে এই যে এই ডিক্সের যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাই, তাহলে আই উইল বি এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। হেয়ার এম ইজ 0.5 বাট আর ইজ 0.5 স্কোয়ার। এখানে এই আইডিয়া মনে আছে যে এটার লেন্থ হবে ওইটার ডায়ামিটার মানে 2r। তাহলে লেন্থ যেহেতু 1 মিটার, একটু আগে বের করছিলাম, তাহলে আর এর মান আসবে হাফ মিটার। তার মানে ওই ডিক্সের রেডিয়াসটা হাফ মিটার, 0.5 স্কোয়ার বাই 2। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে আশা করি সবাই জানি। কোনো একটা ডিক্সের ঠিক মিড পয়েন্ট দিয়ে যখন এক্সিস কনসিডার হয় তখন আই জিরো এম আর স্কোয়ার বাই 2। তাহলে আনসারটা আসবে 0.5 কিউব দিয়ে দিই একবারে, ডিভাইডেড বাই 2 দিলে যা আসে তাই। তাহলে আনসার হবে 0.062। ইট মিনস এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়ার তুলনায় এটার সাথে যদি আমরা এই নাম্বারটা কম্পেয়ার করি, এটা কিন্তু অনেক ছোট। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এই রডের তুলনায় এই ডিক্সের মোমেন্ট অফ ইনার্শিয়া কম। যেহেতু কম, তাহলে অবশ্যই লেস পাওয়ার লাগবে। তাহলে এখানে জানতে চাচ্ছিল ইন হুইচ কেস লেস পাওয়ার উইল বি রিকোয়ার্ড ফর রোটেশন। আমরা বলে দিতে পারবো ফর ডিক্স লেস পাওয়ার উইল রিকোয়ার্ড ফর রোটেশন। আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছো। আর নেক্সট কোয়েশন ইজ এ ইউনিফর্ম ডিক্স ইজ মেড বাই ইউনিফর্ম বার। সেম জিনিস, এটা দিয়ে এটা রেডি করা হয়েছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটার মাস যেহেতু 0.5 কেজি, তাহলে এটা দিয়ে যেহেতু এটা মেক করা হয়েছে, তাহলে আমি শিওর এটার মাস হচ্ছে 0.5 কেজি। এটার পুরোটার লেন্থ হচ্ছে 60 সেন্টিমিটার। আচ্ছা, আওয়ার ফার্স্ট কোয়েশন ইজ ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফিগার 1। তাহলে প্রথমটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে বলা হয়, এটা যেহেতু ঠিক এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আই হবে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3। যেহেতু একটা এন্ড পয়েন্ট দিয়ে যাচ্ছে, মিডিল দিয়ে গেলে এম এল স্কোয়ার বাই 12 হইতো। তাহলে এখানে এম এর মান হচ্ছে 0.5, এল এর মান হচ্ছে 60 সেন্টিমিটার, হচ্ছে 0.6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3। তো আনসার হবে 0.5 ইন্টু 0.6 স্কোয়ার ডিভাইডেড বাই 3। আনসার হবে 0.06 কেজি মিটার স্কোয়ার। দিস ইজ আই for this bar. Our next question is, will the moment of inertia be different or not if the circumference of the disc is equal to the length of the bar? আগেরটা ছিল যে এটার লেন্থ হচ্ছে এটা ডায়ামিটারের সমান, আর এখন তো বলতেছে যে তার সার্কামফারেন্স মানে এই ডিস্কের যে সার্কামফারেন্স এটা হবে ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য বার, লেন্থের সমান। তাহলে আমরা সার্কামফারেন্সের ফর্মুলা কি জানি, এখানে একটু লিখে রাখি। সার্কামফারেন্স মানে হচ্ছে 2π ইন্টু আর। এই 2π ইন্টু আর হবে এটার লেন্থের সমান, তাই না? তাহলে আর উইল বি এল ডিভাইডেড বাই 2π। এখানে এল এর মান বলা ছিল 60 সেন্টিমিটার, হুইচ ইজ মিটারে কনভার্ট করলে 0.6 ডিভাইডেড বাই 2π। তাহলে আমরা যদি লিখি 0.6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, answer will be 0.0954 মিটার। দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস ডিস্ক। তাহলে এটার রেডিয়াস যেহেতু জেনে গেছি, এই আইডিয়াটা কীভাবে বের করছি বুঝছো তো? এই যে সার্কামফারেন্স ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য বার। তাহলে সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে এটা হচ্ছে 2πr, এটা হবে তার লেন্থের সমান। তাহলে এখান থেকে আমরা তার আরের ভ্যালুটা বের করে রাখছি। এখন যদি আমরা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে যাই, তাহলে এই ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই সমান আসবে এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা এম আর স্কোয়ার বাই 2 করে ফেলি, এম কিন্তু 0.5 কেজি হবে, কারণ এটা দিয়ে তারা এটা রেডি করছে বলছে। তাহলে 0.5, আর এর ভ্যালু বের করছি 0.0954। দিস ইজ দ্য আর, এম আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে একটা 2 আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর চাপি, এটা স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2, আনসার হবে 2.27 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে বোঝা যাচ্ছে এটার তুলনায় এই অংশটা আরেকটু ছোটো, কারণ এটা 10 ইনভার্স 3 আছে, এটা তো 10 ইনভার্স 2 পর্যায়ের। তাহলে জানতে চাচ্ছিল উইল দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইল বি ডিফারেন্ট অর নট। অবশ্যই ডিফারেন্ট হবে। তাহলে বলে দিবা যে হ্যাঁ, আমাদের এই রোডের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0.06 কেজি মিটার স্কোয়ার, আর এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে 2.27 ইন্টু 10 ইনভার্স 3। আমরা অবশ্যই একটু আগে শিখে আসছিলাম এরকম যে এটার চেয়ে সার্কুলার অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যায়, যদিও দুইটার কন্ডিশন সেম ছিল না। ওইখানে বলা ছিল, একটু আগে যে প্রবলেমটা সলভ করছিলাম, এখানে বলা ছিল যে এটার লেন্থ হবে ডায়ামিটারের সমান, আর এটার লেন্থ আছে তার সার্কামফারেন্সের সমান। তবে দুইটার ক্ষেত্রে আনসারটা মোটামুটি সেম আসছে। অবশ্যই এই বারের তুলনায় এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু কম আসছে। আই হোপ এতটুকু বুঝে গেছে। আমাদের পরবর্তী কোয়েশনে যাই। According to figure 1, a circular disc is rotating with respect to an axis AB perpendicular to the plane and passing through the midpoint. Again, figure 2, the disc is rotating with respect to the XY perpendicular to the disc. এখানে একটু খেয়াল করে দেখবা, এখানে ABJ মানে প্রথম যে ডিস্কটা আছে, এটা ঠিক মিডিল পয়েন্ট দিয়ে অ্যাক্সিসটা কনসিডার করা হয়েছিল।
কিন্তু পরের যে ডিস্কটা এটা ঠিক মিডিল দিয়ে এক্সিসটা কনসিডার করা হয়েছে না, এটা একটু সরে গেছে, এক্স ওয়াইটা কিন্তু ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে না, এবং কতটুকু সরছে এটা এইচ বলতেছে, এইচ পরিমাণ সরছে, এবং এইচের মানটা বলে দিচ্ছে 0.25 মিটার সরে গেছে, আর এটার রেডিয়াস দেওয়া আছে 0.5 এবং দুটার মাস দেওয়া আছে 2 কেজি। আচ্ছা, এতটুকু প্রশ্ন। আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ ফিগার 1। আচ্ছা, এটার যদি রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলা হয়, আমরা জানি রেডিয়াস অফ জাইরেশন কে ইজ ইকুয়াল টু হচ্ছে r/√2। কার জন্য? এটা হচ্ছে একটা সিডি ডিস্কের জন্য। কোনো একটা ডিস্কের জন্য যখন মোমেন্ট অফ রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলে তার ফর্মুলা r/√2। হেয়ার r ইজ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই √2। এই যে দেখো আর এর ভ্যালু কিন্তু বলে দিয়েছিল 0.5 ডিভাইডেড বাই √2 করে দিলে যা আসে, তাহলে আনসার হবে 0.5 ভাগ √2। তাহলে আনসার উইল বি 0.353 মিটার। দিস ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দিস ডিস্ক ইন ফিগার 1। Along which axis will it be easier to rotate? Give opinion with mathematical analysis. আমরা জানি কোনো একটা অবজেক্টে রোটেট করাতে কি পরিমাণ ইজি অথবা টাফ হবে এটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া কম মানেই রোটেট করতে ইজি হবে। এখন যদি তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাই তাহলে দেখবা এখানে ফার্স্ট যে সার্কুলার অবজেক্ট আছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা খুবই সহজ। আই হবে ফর ফিগার 1, আমি একটু লিখে রাখি, ফিগার 1 যেটা আই সমান হবে জাস্ট mr²/2 করে দিলে যা আসে তাই। তাহলে mr²/2, এখানে m এর মান হচ্ছে 0.2 কেজি, এই যে দেখো m হচ্ছে 2 কেজি বলে দিছে, ইন্টু আর এর মান আসতেছে 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি ক্যান্সেল করে দেই আনসার হবে 0.25। এই যে 0.5 স্কোয়ার দিলে যা আসে তাই আর কি, 0.25। দিস ইজ কেজি মিটার স্কোয়ার, দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই, 0.25 কেজি মিটার স্কোয়ার। আওয়ার নেক্সট কোয়েশ্চন ইজ along which axis will it be easier to rotate? Give opinion with mathematical analysis. এখন এখানে যে একটা এক্সিস আছে এবি এক্সিস আর পরেরটার যে এক্স ওয়াই এক্সিস কোনটাতে কম হবে? এখন আমরা যদি এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাই আই অফ এক্স ওয়াই, তাহলে এটা হবে আই অফ জি প্লাস এম স্কোয়ার, মানে আমাদের প্যারালাল এক্সিস থিওরামে সাহায্য নিতে হবে। আই ইজ ইকুয়াল টু আই অফ জি প্লাস এম স্কোয়ার। তোমাদের কি মনে আছে যে কোনটা দ্বারা কি বোঝায়? এইখানে আই অফ এক্স ওয়াই যেটা, এটা হচ্ছে এনি এক্সিস যেটা সেন্টার দিয়ে পাস করতেছে না। এই এক্সিসের রেসপেক্টে মানে এক্স ওয়াই এক্সিসের রেসপেক্টে আমরা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করতে চাচ্ছি, দিস ইজ আই অফ এক্স ওয়াই। আর আই অফ জি হচ্ছে সেন্টার দিয়ে পাস করে এমন একটা এক্সিসের রেসপেক্টে, এই সেন্টার দিয়ে পাস করতেছে যে এক্সিসটা তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হবে আই অফ জি। এমটা হচ্ছে সমগ্র অংশের ম্যাস আর এইচ হচ্ছে এই দুইটা এক্সিসের ডিস্টেন্স। যেহেতু এটা পারপেন্ডিকুলার লাইন তাহলে অবশ্যই সব দিক দিয়ে ডিস্টেন্সটা সেম আসবে। তাহলে আবার শোনো, আমরা যে এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি দিস ইজ এক্স ওয়াই, and we consider the moment of inertia with respect to this axis is I of xy, and the moment of inertia of this object with respect to the axis which pass through the center is I of g. অ্যান্ড এই আই অফ জি যেটা মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা পাস করতেছে এটা মানে হচ্ছে এই এবি অ্যাক্সিস। এবি একটু খেয়াল করে দেখো, আমাদের এবি অ্যাক্সিসটাই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করতেছিল। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা পাস করতেছে এবি, এটারই আমরা আই অফ জি বলতেছি। তাহলে উপরে যে আই অফ জি বের করে আইটা বের করে রাখছি, মানে এটা হচ্ছে এবি এক্সিসের রেসপেক্টে যেটা, এই এবি এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটাই আমরা আই অফ জি দ্বারা কনসিডার হচ্ছে, দিস ইজ আই অফ জি প্লাস এম স্কয়ার। তাহলে আমি জাস্ট এটা লিখতেছি না, আই অফ জিটা এখানে বসাই দিচ্ছি, মানে 0.25 প্লাস এম, এম এর মান আসলে 2 কেজি ইন্টু এইচ বলা আছে, এটা দেখে একটা ডিস্টেন্স আসবে 0.25 দিয়ে একটা স্কোয়ার আছে, তাহলে 0.25 স্কোয়ার, তাহলে 0.25 এটা হচ্ছে আই অফ জি। আবার বলতেছি এটা আই অফ জি কেন শোনো, এই ফার্স্ট ফিগারের যে টিক সেন্টার দিয়ে পাস করতেছে এটা দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া যা পাওয়া যায়, সেকেন্ডটার জন্য এক্সিসটা কিন্তু টিক সেন্টার দিয়ে কনসিডার করা হচ্ছে না, এটা একটু সরে গেছে। কিন্তু আমরা প্যারালাল এক্সিস থিওরেমের সময় যখন আই ইজ ইকুয়াল টু আই অফ জি প্লাস এম স্কোয়ার লিখি, তখন এই আই অফ জি এর পরিচয় হচ্ছে টিক সেন্টার দিয়ে যে এক্সিসটা পাস করে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হুইচ ইজ আই অফ জি প্লাস এম স্কোয়ার। তাহলে এটা আসবে 0.25 ইন্টু 0.25 স্কোয়ার। তাহলে আমরা যদি 0.25 স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিয়ে যদি ইন্টু 2 দিয়ে দিই প্লাস আবার 0.25 করে দিই, তাহলে আনসার পেয়ে যাব 0.375 কেজি মিটার স্কোয়ার। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু আই অফ এক্স ওয়াই। তাহলে এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে ছিল শুধু 0.25, এখানে এই 0.25 তো আসেই, সাথে এম স্কোয়ার পরিমাণ বেশি আসছে। তাহলে অবশ্যই এই এ বি এক্সিসের রেসপেক্টের তুলনায় যখন কোনো একটা অন্য একটা
লোকেশন দিয়ে কোনো একটা অ্যাক্সিস কনসিডার করা হবে, অন্য একটা পয়েন্ট দিয়ে কোনো একটা অ্যাক্সিস কনসিডার করা হবে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া অবশ্যই বেড়ে যাবে। এবং কতটুকু বাড়বে এটা যদি বের করতে হয় তাহলে আমাদের এই প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সাহায্য নিতে হবে। এখন জানতে যাচ্ছে অ্যালং হুইচ অ্যাক্সিস উইল ইট বি ইজিয়ার টু রোটেট। আমাদের কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই বোঝা যাচ্ছিল আসলে এই এবি অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে সবচেয়ে সহজ হবে এবি অ্যাক্সিস ব্যতীত তুমি এদিক ওদিক যে কোনো দিকে যাও না কেন অবশ্যই ঘোরাতে কোর্সটা বেশি হবে, কারণ তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? এম স্কোয়ার পরিমাণ বেড়ে যাবে। আশা করি আনসারটা পেয়ে গেছি। তাহলে এবি অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করতে ইজি হবে কম্পারেটিভলি এক্স ওয়াই এর যদি রেসপেক্টে রোটেট করে একটু বেশি কষ্ট হবে। আচ্ছা এখানে কি জানতে চাচ্ছি একটু দেখি। ইন দ্য ফিগার দ্য ওয়েট অফ দ্য সিলিন্ড্রিক্যাল শেপ বার ইজ 5 kg. দিস ইজ দ্য মাস অফ দ্য সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হুইচ ইজ 5 kg and the radius is 10 centimeter. This is the radius r, and the bar of this figure rotating with the velocity 1 radian per second. This is the angular velocity radian per second, তার ইউনিট দেখে বোঝা যাচ্ছে along the rotational axis। এখানে যেটা করতে হচ্ছে যে এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে, তো দুইটা হচ্ছে 5 কেজি, তো আর রেডিয়াস দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা এখন যদি আমাদেরকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলে হুইচ ইজ এল, আমরা জানি এল বের করার ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল হচ্ছে আই ইন্টু ওমেকা। তাহলে আমাদেরকে ফার্স্টে আই বের করতে হবে এবং ওমেকা বের করতে হবে। ওমেকা অবশ্য বের করতে হবে না, ওমেকাটা দেওয়া হয়ে গেছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে জাস্ট আইটা বের করতে পারলেই হবে, ওমেকা তো আর 1 আসেই। এখন সিলিন্ড্রিক্যাল অবজেক্টের যদি এখন ঠিক মাঝ বরাবর এক্সিস কনসিডার করা হয়, এটা যেহেতু ফিগার 1 নিয়ে কথা বলতেছে, এটা কিন্তু ঠিক মিডিল বরাবর এক্সিস কনসিডার করা হয়েছে। আর ঠিক মিডিল বরাবর এক্সিস কনসিডার করলে আই বের করার ফর্মুলা হচ্ছে এম আর স্কোয়ার বাই ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেকার ভ্যালু কিন্তু হচ্ছে 1। এই যে ওমেকা হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। ওমেকা যেহেতু 1 তাহলে তারে আর আসলে মাল্টিপ্লাই করে লাভ নাই খুব একটা। এখানে এম এর ভ্যালু আছে 5 কেজি, রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, এটা অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। দিস ইজ 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে আনসার হবে 0.1 স্কোয়ার into 5 divided by 2, which will be 0.025. This is the L, kg meter square per second. This is the angular momentum. Our second question is, which bar has face more obstacle to stop in stem? আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাদেরকে অবশ্যই এটা বলা দরকার যে অবজেক্টারে রোটেট করাতে ইজি তারে স্টপ করতেও ইজি হবে, আর যারে রোটেট করাতে বেশি অবস্ট্রাকল ফেস করা লাগবে তারা আসলে স্টপ করতেও বেশি অবস্ট্রাকল ফেস করা লাগবে। এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনের কিছু এক্সাম্পল থেকে দেখা যায় যে ধরো কোনো একটা অবজেক্ট রোটেট করতে চাচ্ছে না, এখন তুমি যদি সামহাও তারে রোটেট করানো শুরু করাইতে পারো তাহলে আবার রোটেট করানো স্টপ করাটাও একটু টাফ মনে হয়, আবার যেটারে রোটেট করানো ইজি মনে হয় এটা একবার রোটেট করলে এটা স্টপ করাও ইজি মনে হয়। তাহলে এখানে একটা কোয়েশনটা এমন হতে জানতে যাচ্ছে যে হুইচ বার হ্যাজ টু ফেস মোর অবস্ট্রাকলস টু স্টপ। তাহলে কোনটা মোর অবস্ট্রাকল ফেস করবে এটার মানে হচ্ছে সহজ কথায় কোনটারে রোটেট করাতে বেশি অবস্ট্রাকল ফেস করবে, তার মানে সহজ কথায় মোমেন্ট অফ ইনার্শিয়া কার বেশি হবে কার কম হবে এটা জানতে চাচ্ছে। এখন আমরা এখানে অলরেডি, আচ্ছা আমি আবার করে ফেলি, আমাদের এখানে যে দুইটা অংশ আছে যে ফিগার 1 এবং ফিগার 2, একটু খেয়াল করে দেখবো। ফিগার 1 যেটা মানে এই ফিগার 1 দেখে যদি আমরা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাই তাহলে এটা বের করা খুবই সহজ, যেহেতু একদম ঠিক মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে আই বের করার ফর্মুলা হবে জাস্ট এম আর স্কোয়ার বাই 2। এখানে এম এর ভ্যালু আসবে, এটা কিন্তু 5 কেজি ছিল দুটি, 5, আর এর ভ্যালু হচ্ছে 0.1, ইট মিনস স্কোয়ার বাই 2 করে দিলে যা আসে তাই, তাহলে 2 ক্যান্সেল করে দিলে 0.1 স্কোয়ার। হ্যাঁ আমরা তাহলে এর আগেরটা কী করছিলাম তাহলে, হ্যাঁ এটা তো 0.1 স্কোয়ার আসবে শুধু, তার মানে 0.01 এম আর স্কোয়ার বাই 2 কিন্তু 5 আমিও তো বুঝতেছি না যে কোথায় ভুল হচ্ছে, এম এর মান 5, সরি, তাহলে 5 ইন্টু 0.1 স্কোয়ার বাই 2, 5 ইন্টু 0.1 স্কোয়ার বাই 2, 0.025 কেজি মিটার স্কোয়ার। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফিগার 1। আসলে যেহেতু তার ওমেকা 1 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে আগে এল যা বের করছিলাম এবং আই সেম হয়ে গেছে, কারণ এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেকা 1 হলে এল এবং আই তো সমান আসবে। এখন এই সেকেন্ড যে অবজেক্ট আছে এটার এক্সিসটা কিন্তু এখানে লেখা আছে, দেখো রোটেশনাল এক্সিস, এখানে এক্সিস কিন্তু এটা, তাহলে এই এক্সিসের রেসপেক্টে যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে আমরা প্যারালাল এক্সিস থিওরেমের সাহায্য নিব। আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই অফ জি প্লাস এম স্কোয়ার। আই হোপ তোমাদের এটার কথা মনে আছে।
এখন যখন এ বি এক্সিসের রেসপেক্টে রোটেট করানো হচ্ছিল মানে এই ফিগারটা, তখন এটা যেহেতু সেন্টার অফ গ্রেভিটি দিয়ে পাস করতেছে, তাহলে সেন্টার অফ গ্রেভিটি দিয়ে যে এক্সিসটা পাস করে তার রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, দিস ইজ কল আই অফ জি। তাহলে আই অফ জি এর ভ্যালুটা আমরা লিখে দিতে পারবো 0.025 প্লাস এম স্কোয়ার, হ্যার এম ইজ 5 কেজি অ্যান্ড এইচ এর ভ্যালু যদি কনসিডার করি, এখান থেকে এখানে হচ্ছে 50 সেন্টিমিটার, হুইচ ইজ 0.5 স্কোয়ার। তাহলে আনসার উইল বি 0.5 স্কোয়ার ইন্টু 5 প্লাস 0.025, তাহলে পুরোটা যদি সলভ করি আনসার উইল বি 1.275। দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফিগার 1। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটার তুলনায় এটার সাথে যদি এটার কম্পেয়ার করে, তাহলে প্রথমটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল এটার তুলনায় ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি, প্রায় 1.275। এটা দেখা যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানতাম যে এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি আসবে তাহলে রোটেট করাতে তত বেশি কষ্ট হবে, কষ্ট হবে মানে আমরা তত বেশি অবস্ট্রাকল ফেস করব। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে যে এক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি আসবে তারে রোটেট করাতে তত বেশি কঠিন এবং তারে স্টপ করতে তত বেশি অবস্ট্রাকল ফেস করা লাগবে। আওয়ার নেক্সট কোয়েশ্চন ইজ এ পার্টিকেল গট ডিসপ্লেসড ফ্রম পয়েন্ট পি টু পয়েন্ট কিউ। এখানে পি পয়েন্টের কোঅর্ডিনেটসটা দেওয়া আছে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটসটা দেওয়া আছে। হোয়েন এ ফোর্স এফ, একটা ভেক্টর দেওয়া আছে ফোর্সের, and was applied on it. Our first question is determine the displacement of the particle mentioned in the stem. ডিসপ্লেসমেন্ট যদি বের করতে হয়, এটা আসলে ভেক্টর ইকুয়েশন। আমরা জানি যে আমাদেরকে ফার্স্টে পি কিউ ভেক্টরটা বের করতে হবে এবং পি কিউ ভেক্টরটা বের করার ফর্মুলা হচ্ছে যে আমাদেরকে যেহেতু পি কিউ বলতেছে, তার মানে কিউ থেকে পি এর পজিশনগুলো মাইনাস করে দিতে হবে। তাহলে এই কিউ থেকে যদি পি এর পজিশনটা মাইনাস করি তাহলে আনসারটা হবে -3 -6 হুইচ উইল বি +6। মানে আবার দেখো এখানে যে এক্সের যে কোঅর্ডিনেটসটা আসছে -3 থেকে এই যে -6 আছে এটা মাইনাস করতে হবে। তাহলে -3 -6 হুইচ উইল বি +6 ইন্টু আই ক্যাপ প্লাস এখানে আছে ওয়াই মানে -8 থেকে এই যে 7 যেটা এটা মাইনাস করতে হবে। তাহলে -8 -7 এটা হবে জে ক্যাপ প্লাস এখানে আছে 4 -1 হবে +1 ইন্টু হচ্ছে কে ক্যাপ। তাহলে কি বলছি আমি যে সবসময় পি কিউ ভেক্টরটা বের করার সময় কিউ থেকে পি এর পজিশনগুলো মাইনাস করে করে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিতে হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইনাস করতে হবে এবং পি কিউ বলে কিউ থেকে পি, আমরা যদি কিউ পি বের করতাম তাহলে পি থেকে কিউরে মাইনাস করতাম। আচ্ছা তাহলে এখানে কি আসতেছে 3 আই ক্যাপ প্লাস না মাইনাস 15 জে ক্যাপ প্লাস 4 +1 মানে হচ্ছে 5 কে ক্যাপ। এবার আমরা সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ পেয়েছি, দিস ইজ পি কিউ ভেক্টর। তাহলে এখন যদি আমরা পি কিউ এর ম্যাগনিটিউডটা বের করতে যাই, মানে তার মানটা বের করতে যাই, আনসার উইল বি √3 স্কোয়ার প্লাস -15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি তাহলে আনসারটা চলে আসবে। আচ্ছা একটু দেখি এটা যদি ক্যালকুলেটার চাপি তাহলে কী আসে, ওইটা মিনিট আমরা ক্যালকুলেটার টানি একটু। তাহলে আনসার হবে 3 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সাথে যদি √ আনসার দিয়ে দিই, এটা দশমিকে চলে আসতেছে। আমার মনে হয় দশমিকে না নিয়ে এসা ওইখানে রেখে দিও। 3 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে 259। এই যে এটাই হচ্ছে আনসার, দশমিকে না নিয়ে এখানে রেখে দিও। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দিস পার্টিকেল। So our next question is analyze mathematically whether the force mentioned in STEM was centripetal or not. আচ্ছা সেন্ট্রিপিটাল ফোর্স কিনা এটা আমরা আসলে কীভাবে বুঝবো? তো আমাদের এই ডিসপ্লেসমেন্টটা একটু কাজে লাগবে। শোনো, আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের যে প্রপার্টিজ এখান থেকে জানি, সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ একটা অবজেক্ট যে সার্কুলার পাথে রোটেট করবে এটার যে কোনো পয়েন্ট থেকে ঠিক সেন্টার বরাবর থাকে। তার মানে তার ডিরেকশনটা হবে তার সার্কামফারেন্সের যে কোনো পয়েন্ট থেকে ঠিক সেন্টার বরাবর। আর ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ কি হয়, ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ আমরা নর্মালি জানি যদি একটা ইউনিফর্ম সার্কুলার পাথে রোটেট করে তাহলে ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ ট্যানজেন্ট বরাবর হয়, যে সার্কুলার পাথ তার ট্যানজেন্ট বরাবর। এখন সেন্ট্রিপিটাল ফোর্স কিনে এটা বোঝার উপায় হচ্ছে আমরা যেটা নিব যে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের যে
অ্যাঙ্গেলটা আমরা যদি কোনোভাবে এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটার অ্যাঙ্গেল বের করি এবং অ্যাঙ্গেল বের করার পর যদি দেখা যায় এটা 90 আছে, তাহলে অবশ্যই এটা সেন্টিপিটাল ফোর্স হবে। আর আরও সহজে বের করার উপায় হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমরা যদি এফ ডট এস বের করি, এফ ডট এস এর ভ্যালুটা বের করার পর যদি কোনো কারণে এটা 0 চলে আসে, তাহলে আমরা জানি যে তখন এই দুইটা ভেক্টর আসলে পারপেন্ডিকুলারলি কাজ করবে। আর যদি পারপেন্ডিকুলারই হয় তখন এটা সেন্টিপিটাল হবে। তার মানে সহজ কথায় এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুইটার অ্যাঙ্গেল বের করতে হবে। আমরা অ্যাঙ্গেল বের না করে দুইটার ডট প্রোডাক্ট নিচ্ছি। তো আমরা জানি যে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কী ছিল, এ ডট বি ইকুয়াল 0, কারণ আমরা জানতাম এ ডট বি সমান হয় এ বি কস থিটা। এখন কোনো কারণে যদি এটা পারপেন্ডিকুলার হয়, মানে 90 বসাই, কস 90 হয়ে যাবে কত, 0। এই যে কস, আমি যদি আরও ভেঙে লিখি তাহলে এখানে লিখতে পারবো এ বি ইন্টু কস 90, তাহলে কস 90 সমান কত আসবে, 0। তাহলে এটা আমরা উল্টায় করতেছি যে এ ডট বি সমান যদি 0 চলে আসে, তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বুঝে নিতে হবে। ওকে, সরি, তাহলে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে তাদের এ ডট বি 0 হবে। তাহলে উল্টায় বলা যায় এ ডট বি যখন 0 তখন থিটাটা তো 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি হলে এটা সেন্টিপিটাল ফোর্স হবে। তাহলে চলো এফ ডট এসটা বের করি একটু। এখানে ওয়ার্ক ডান বের করার উদ্দেশ্য না, আমরা আসলে জাস্ট এফ ডট এসটা বের করে বুঝতে যাচ্ছি যে এটা পারপেন্ডিকুলার কিনা। তাহলে ফোর্স ভেক্টরটা লিখি, ডট প্রোডাক্ট দিয়ে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা লিখি। ফোর্স ভেক্টরটা আর তোমাকে বের করতে হবে না, তারা দিয়ে দিছে -5i ক্যাপ -3j ক্যাপ -6k cap. This is force, and displacement vector আমরা অলরেডি প্রমাণ করে রাখছি, 3i cap -15j cap plus 5k cap। হ্যাঁ, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই -15, এটা মাল্টিপ্লাই করলে পরে +45 -30, তাহলে আনসার উইল বি 45 -45, তো আনসার হবে 0। এই যে দেখো আনসারটা যেহেতু 0 চলে আসছে, তার মানে এফ ডট এস 0 আসতেছে। এফ ডট এস 0 মানে অবশ্যই এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর ইজ 90 ডিগ্রি। আর যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা সেন্টিপিটাল ফোর্স, কারণ আমরা জানি সেন্টিপিটাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হয়, কারণ তার ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকে। আর পেছানো লাগবে না, আশা করি বুঝে গেছো। যেন আমরা পরবর্তী কোয়েশনে যাই। Mass of two spare P and Q is 0.025 kg and 0.025 kg respectively. Both are spare, are suspended with threads separately and are rotated horizontally in a circular path. এটা আসলে একটা হরাইজন্টালি প্ল্যানের মধ্যে রোটেট করানো হচ্ছে। এই যে এইভাবে একটা কোনো একটা থ্রেড দিয়ে বেঁধে যদি আমরা এইভাবে ঘুরাই, দিস ইজ কল হরাইজন্টালি। তাহলে এখানে স্পষ্টতই বলা আছে এটা হরাইজন্টালি রোটেট করানো হচ্ছে। In a circular path of radius, দুইটার আলাদা আলাদা রেডিয়াস দেওয়া আছে, দিস ইজ R1 and this is R2 respectively. The maximum tension force of thread can tolerate is 0.025 মিটার। দেখো কোনো একটা থ্রেড কী পরিমাণ ফোর্স টলারেট করতে পারবে তার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটা হচ্ছে 0.027 নিউটন। তার চেয়ে যদি বেশি হয় তাহলে এই কোনো কারণে এই থ্রেডটা হচ্ছে ছিঁড়ে যাবে, এটা আর কি জানতে চাচ্ছে। তো our first question is calculate the angular momentum of spare P। তাহলে P যে স্পেয়ারটা আছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে L বের করতে বলতেছে। সো আমরা জানতাম L ইজ ইকুয়াল হচ্ছে I ইন্টু ওমেগা। তাহলে এখানে আমরা I যদি বের করতে হয়, এটা যেহেতু একটা অবজেক্টে যদি একটা কোনো কারণে একটা থ্রেড দিয়ে বেঁধে রোটেট করানো হয়, তাহলে আমরা জানি তার I বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে mr স্কয়ার। mr স্কয়ার হচ্ছে I। আর ওমেগা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা সাহায্য নিব, এখানে তার রেডিয়াস যেহেতু দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা যেটা করতে পারি, আর কিছু দেওয়া আছে নাকি, হরাইজন্টালি PN Q at the various both sides suspended in the thread horizontally in a circular path radius at the another certainly the maximum rotation of the force। আচ্ছা, এখানে তো দেখা যায় একটু অসুবিধা হয়ে যাবে। এখানে আসলে দুইটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হলে আরেকটা ইনফরমেশন দরকার। ইনফরমেশনটা আসলে দেওয়া হয়েছে না, এটা হচ্ছে যে তার ওমেগা বের করার জন্য কিছু একটা দেওয়া থাকবে, অথবা ওমেগা যদি নাও দিয়ে দেয় তার আসলে ভি দিতে হবে, ভি বের করার ইনফরমেশন দিতে হবে। এখানে আসলে এমন কোনো কিছু দেওয়া নাই, তো আসলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা যাবে না। এল বের করতে হলে আমাদের ভি অথবা ওমেগার মধ্যে একটা ইনফরমেশন দরকার। এখানে ভি অথবা ওমেগার মধ্যে কোনোটা দেওয়া নাই, বাট আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আবার বলি, একটা ইনফরমেশন যদি মিসিং হয়ে যায় এটা নিয়ে কথা বললে আরও দেখা যাবে আমরা উল্টাপাল্টা কিছু বুঝে যেতে পারি। এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, পরেরটাতে চলে যাই। MN ইজ রিভলভিং অ্যান অবজেক্ট অফ 300 গ্রাম 60 টাইম পার মিনিট। আমরা জানি এরকম যদি কোনো ইনফরমেশন দিয়ে দেয়, এটা তো আর মাস বুঝে গেছি, 60 টাইম পার মিনিটস, এই ইনফরমেশনগুলো কেন দেয় আমরা জানি। এইসব ইনফরমেশন দিয়ে দেয় আসলে, এই যে 60 টাইম পার মিনিট, এইসব ইনফরমেশন দিয়ে দেয় আসলে তার ওমেগা বের করার জন্য। হরাইজন্টাল প্লেনের কথা বলা আছে,
এখানে আবার আরেকটা ইনফরমেশন দেওয়া আছে 70 সেন্টিমিটার লং স্ট্রিং, দিস ইজ আর সার্টেন 1/3 অফ মাস 70 সেন্টিমিটার লং যেহেতু বলছে, দিস ইজ আর সার্টেন 1/3 পোর্শন অফ দ্য অবজেক্ট ইজ ডিটাচড। দেখো পুরোটা যদি হয় 300 গ্রাম, তাহলে তার 1/3 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 100 গ্রাম। 100 গ্রাম ডিটাচড হয়ে গেছে। এটা অনেকটা এমন, আমরা যদি কোনো একটা অবজেক্ট নিয়ে রোটেট করি, হঠাৎ এমন হয় না যে একটা অংশ ছিটকে বাইরে চলে গেছে, এটা এমন আর কি, একটা অংশ হঠাৎ করে ছিটকে বাইরে চলে গেছে। সাডেনলি 1/3 পোর্শন অফ ডিটাচড, তাহলে 300-এ যদি 3টা পার্ট করি, প্রত্যেকটা পার্টে 100 গ্রাম করে পড়বে, তাহলে 100 গ্রাম ডিটাচড হয়ে গেছে, তার মানে এখন রয়েছে 200 গ্রাম। এজ এ রেজাল্ট, উইথাউট বিং ফ্রাইটেন্ড, হি ডিক্রিজড দ্য লেন্থ অফ স্ট্রিং বাই 10 সেন্টিমিটার অ্যান্ড ইনক্রিজ দ্য নাম্বার অফ রেভলিউশন। বা খুব সুন্দর, ও লেন্থটারে 10 সেন্টিমিটার ডিক্রিজ করে দিছে। হায় হায়, কী হইতেছে, লেন্থটারে 10 সেন্টিমিটার ডিক্রিজ করে দিছে, আর নাম্বার অফ রেভলিউশন ইনক্রিজ করে দিছে হচ্ছে 10। হি রিভলভস দ্য রেস্ট পার্ট অফ দ্য অবজেক্ট, এবং বাকিটুকু আবার রোটেট করতেছে। আচ্ছা, বেশ কিছু ইনফরমেশন আছে। তাহলে আমি যদি আমার মতো করে পুরোটা বলি, টোটাল ছিল 300 গ্রামের একটা অবজেক্ট, এটা রোটেট করতে করতে হঠাৎ করে 100 গ্রাম ডিটাচড হয়ে গেছে। 1/3 মিনস 100 গ্রাম, তাহলে রয়ে গেছে 200 গ্রাম। এই অবস্থায় ও এখানে ভয় না পাইয়া এটারে আবার রোটেট করাইতেছেই, এবং এই ক্ষেত্রে ও লেন্থ যেটা আছে এই লেন্থটারে 10 সেন্টিমিটার ডিক্রিজ করে দিছে। তার মানে স্ট্রিংটারে যে পরিমাণ লেন্থ নিয়ে রোটেট করতেছিল, এটা লেন্থে 10 সেন্টিমিটার ডিক্রিজ করে দিছে, এবং ও এখন একটু বেশি স্পিডে ঘুরাচ্ছে। এখন আগে যেমন এখানে বলা ছিল যে 60 টাইম পার মিনিট, এখন হয়তো 70 টাইম পার মিনিট এভাবে রোটেট করতেছে, এই যে 10/10। আচ্ছা, our first question, determine the angular momentum of the object at initial stage. ইনিশিয়াল স্টেজে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, এটা বের করতে হবে। এই যে এখনের প্রশ্নটি কি এই ওমেগা বের করার একটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে ইনিশিয়ালি কিন্তু 60 টাইম পার মিনিটে রোটেট করাচ্ছিল। তাহলে 60 টাইম পার মিনিট যদি হয়, আমরা ফার্স্টে ওমেগাটা একটু বের করি। ওমেগা যেগুলো হচ্ছে 2π ইন্টু n/t। তাহলে 2π এর জায়গায় 2π, এখানে n এর মান 60/60 পার মিনিট যেহেতু বলছে, এটিটা কেটে দিলে আনসার হবে 2π। দিস ইজ দ্য ওমেগা। আচ্ছা, ওমেগা পাওয়ার পর আমরা জানতাম L ইকুয়াল হচ্ছে I ইন্টু ওমেগা। তাহলে এখানে যদি I বের করতে হয়, তাহলে দেখবা আমরা I বের করার একটা ফর্মুলা জানি হচ্ছে mr² ইন্টু হচ্ছে ওমেগা। যেহেতু কোনো একটা অবজেক্টে রশি দিয়ে বেঁধে রোটেট করানো হচ্ছে, তাহলে ডিরেক্ট I সমান mr² লেখা যায়, বা কোনো পয়েন্ট মাসের ক্ষেত্রে I সমান mr² লেখা যায়। তাহলে এখানে m এর মান কত লিখবো, 300 গ্রাম। ইনিশিয়ালি যেহেতু বলতেছে, ইনিশিয়াল স্টেজ মানে হচ্ছে কিন্তু এখনও চলে যায় নাই, তাহলে দিস উইল বি 0.3, আর আর এর বেলা হচ্ছে 70 সেন্টিমিটার লং বলছে। তাহলে এটা যদি মিটারে কনভার্ট করি, দিস উইল বি 0.7। তাহলে 0.3 ইন্টু 0.7 ইন্টু আবার ওমেগা আছে একটা, ওমেগার মান তো 2π অলরেডি আমরা প্রমাণ করে রাখছি। তাহলে আনসার উইল বি 0.7² ইন্টু 0.3 ইন্টু হচ্ছে 2π, মানে 2 ইন্টু 3.1416। দিস ইজ দ্য আনসার। সো আনসার উইল বি 0.923 kg meter square per second. This is the L, angular momentum. So our next question is how to change the tension applied on the string in case at the changed condition. Explain it with mathematically. How to change the tension applied on the string in case at the changed condition. আচ্ছা, এখানে কতটুকু টেনশনের চেঞ্জ হয়েছে এটা যদি বের করতে, তাহলে ইনিশিয়ালি তার উপর কতটুকু টেনশন আছে এটা একটু বের করতে হবে। তো আমরা যদি ইনিশিয়ালি তার সেন্ট্রিফিউগাল ফোর্সটা বের করতে যাই, দিস হুইচ ইজ দ্য টেনশন অফ দ্য রোপ, তাহলে বা টেনশন অন দ্য স্ট্রিং, এটা যদি বের করতে হয়, তাহলে এরকম একটা ফর্মুলা আছে mr²। তো ইনিশিয়ালি যদি আমরা বের করতে যাই mr², তাহলে m এর ভ্যালু আসলে 0.3, তখন তার লেন্থ আসলে 70 সেন্টিমিটার 0.7, এবং ওমেগা আসলে 2π। মনে আছে একটু আগে যে বের করে রাখছিলাম 2π n/t দিয়ে, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশনে। তাহলে এটা যদি ক্যালকুলেটর চাপি, তাহলে ইনিশিয়ালি এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, দিস ইজ কল দ্য টেনশন অফ দ্য রোপ। তাহলে এটা অবশ্যই আমরা বের করতে পারবো। এটা হচ্ছে একটু বের করে ফেলি, ওটা থেকে 2 ইন্টু 3.1416, এটা স্কোয়ার ইন্টু 0.7 ইন্টু 0.3। হ্যাঁ, এখান থেকে আমরা পেয়ে যাব 8.29 নিউটন। দিস ইজ দ্য ইনিশিয়াল টেনশন অফ দ্য রোপ। এই অবস্থায় চেঞ্জড হয়েছে যখন, তখন যদি টেনশনটা বের করতে হয়, তাহলে এটার নাম দিলাম f'। ইকুয়েশন সেম থাকবে mr², বাট এখন m কিন্তু আর 300 গ্রাম নাই, 100 গ্রাম যেহেতু ডিটাচড হয়ে গেছে, তাহলে আনসার হবে 0.3।
তার লেন্থ কিন্তু এখন আর 70 সেন্টিমিটার নাই, কারণ এখানে বলা আছে ডিক্রিজড দ্য লেন্থ বাই 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার যদি ডিক্রিজ করে তাহলে আর উইল বি 0.6। আর ওমেকা এখন চেঞ্জ হবে, এখন হচ্ছে 10 ইনক্রিজ করছে, তাহলে ওমেকা বের করার ফর্মুলাটা হচ্ছে 2π × n/t। এখানে n এর মান হবে 70 বাই t এর মান তো 60 থাকবে। তাহলে ইনিশিয়ালি যেহেতু 60 টাইম পার মিনিট আছে, এখন যেহেতু 10 ইনক্রিজ করছে তাহলে 70 টাইমস পার মিনিট হবে, এটার উপর একটা স্কোয়ার হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি, দেখো কি আসবে, 70 বাই 60 × 2 × 3.1416, তার উপরে একটা স্কোয়ার আছে ইন্টু 0.6 × 0.3। এটা যদি ক্যালকুলেটার চাপি আনসার হইবে 9.67 নিউটন। তাহলে দেখো ইনিশিয়ালি টেনশনটা আসিল হচ্ছে টোটাল টেনশনটা আসিল 8.29, এবং পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তার ম্যাস চেঞ্জ হয়েছে, তার লেন্থ চেঞ্জ হয়েছে, ইট মিনস রেডিয়াস চেঞ্জ হয়েছে, ইভেন ওমেকা চেঞ্জ হয়েছে, এবং সব কিছু চেঞ্জ করার পর 9.67। তাহলে হাউ টু চেঞ্জ, তাহলে এখানে যেটা বলতেছে যে কতটুকু চেঞ্জ হয়েছে এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা ইনিশিয়ালি যতটুকু আসলে এবং এখন যতটুকু হয়েছে দুইটা ডিফারেন্স যদি মাইনাস করে দিই, তাহলে কতটুকু চেঞ্জ হলে এটা তুমি বের করতে পারবা। এই যে এত নিউটন ফোর্স চেঞ্জ হয়েছে। আই হোপ এতটুকু বুঝে গেছি। চলো আমাদের নেক্সট কোয়েশনে যাই। আর নেক্সট কোয়েশন ইজ এ হুইল অফ 5 kg mass 0.3 centimeter radius rotated 60 times per minute and a 0.45 Newton meter torque is applied on the wheel to stop within 5 seconds. আচ্ছা কী কী দেওয়া হয়েছে একটু শোনো। দিস ইজ দ্য ম্যাস, 70 সেন্টিমিটার রেডিয়াস, দিস ইজ আর নট রেডিয়াস অফ জাইরেশন, দিস ইজ রেডিয়াস। যেহেতু হুইলের কথা বলছে তাহলে অবশ্যই আমরা জানি একটা হুইল যখন রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে হয় তাহলে আই হচ্ছে সার্কুলার অবজেক্টের জন্য mr²/2 এই ফর্মুলা নিতে হবে। 60 টাইম পার মিনিট, আমরা জানি এইসব ইনফরমেশন কেন দিয়ে দেয় আমরা জানি, এটা ওমেকা বের করার জন্য। এটা একটা নতুন ইনফরমেশন। 0.05 নিউটন মিটার টর্ক, দিস ইজ দ্য টাউ, ইজ অ্যাপ্লাইড টু স্টপ উইদিন 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড এতটুকু টর্ক দেওয়া হয়েছিল টু স্টপ উইদিন 5 সেকেন্ডের মধ্যে স্টপ করানোর জন্য 0.45 নিউটন টর্ক দেওয়া হয়েছে। আচ্ছা, আওয়ার ফার্স্ট কোয়েশ্চন, ডিটারমাইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য হুইল। অ্যাঙ্গুলার মোমেন্টাম মিনস এল, হুইচ ইজ এল ইজ ইকুয়াল হচ্ছে আই ইন্টু ওমেকা। এখানে আই বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা নিতে হবে mr²/2, আর ওমেকা বের করার জন্য তো যে ফর্মুলাটা হচ্ছে 2π × n/t। এখানে যদি আমরা এটা সলভ করতে যাই, এখানে m এর মান হচ্ছে 5 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার, হুইচ ইজ 0.3 r²/2 অ্যান্ড 2π n/t। এখানে রোটেশনের কথা বলা আছে 60 টাইমস পার মিনিট, তাহলে ইন্টু আসবে 60 বাই পার মিনিট মানে 60, তাহলে আই ওমেকা। জাস্ট এই দুটো ক্যালকুলেটর চেপে দিলে যা আসে তাই। তাহলে আনসার উইল বি 0.3² ইন্টু 5/2 ইন্টু 2 ইন্টু 3.1416। আনসার উইল বি 1.41372 kg meter square per second. This is the angular momentum. Our next question is verify whether is it possible to stop the wheel within time according to step. এই স্টেপ অনুযায়ী এই টাইমের মধ্যে এটা স্টপ করানো পসিবল কিনা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তখন তার জন্য আমাদের যেটা সাহায্য নিতে হবে, এটা স্টপ হতে কতটুকু সময় লাগে এটা যদি বের করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ টর্ক দেওয়া আছে। আমরা জানতাম যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেহেতু আই জানবো, টর্ক দিয়ে দিচ্ছে, তাহলে আলফাটা আগে বের করে নিতে পারবো, তাই না? তাহলে আলফা উইল বি টর্ক বাই আই। তাহলে এখানে টর্ক বাই আই যদি বের করি, আচ্ছা এখানে এই মানটা বসাই দিই, বড় না করি। টর্ক বের করার জন্য আমরা যে সাহায্যটা নিতে পারি, টর্কের মান তো আর খুঁজে বের করা লাগতেছে না, 0.45 এটা বলে দিছে, এটা হচ্ছে টর্ক। আর আই এর বের করার জন্য ইকুয়েশন হচ্ছে mr²/2। তো এখানে m হচ্ছে 5 ইন্টু আর হচ্ছে 0.3² / 2, this is 0.225. so answer will be 0.45 divided by answer যদি দেই, answer will be 2 radian per second square. this is the alpha, radian per second square. এখন টাইম যদি বের করতে হয়, তোমরা একটু খেয়াল করে দেখো তো, ইনিশিয়ালি তার যে ওমেকা আছে, হুইচ ইজ ওমেকা নট, দিস ইজ 2π × n/t। এখানে আনসারটা আসবে 2π, n এর মান 60, টাইমের মানও 60, এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে আনসার আসবে 2π। দিস ইজ ওমেকা নট। ওমেকা যদি বের করি, আমরা তো চাচ্ছি এটা যেন স্টপ হয়ে যায়, তাহলে অবশ্যই ওমেকা মান 0। তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, এটা যদি স্টপ হতে হয় তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেকা উইল বি 0। আর টাইমের মানটা জানি না, এটা খুঁজে বের করতে হবে। আর আলফার মানটা আমরা বের করে রাখছি, এটা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এখানে যদি আমরা টাইম বের করতে যাই, আমরা জানতাম v = u + at।
আমি এইভাবেই পড়াতে চাচ্ছি যেন তোমাদের মনে থাকে। তাহলে এটারে যদি, এটা তো ছিল লিনিয়ার, এটা তো আমাদের সবার মুখস্থ আছে তাই না? এটারে যদি অ্যাঙ্গুলারে কনভার্ট করি তাহলে আনসার উইল বি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। This is linear velocity, final velocity. This is angular final velocity. This is linear initial velocity. This is angular initial velocity. A is linear acceleration. Alpha is angular acceleration. তাহলে T will be omega. এখানে যেহেতু নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাহলে এখানে আনসার, এখানে মাইনাস দিয়ে শুরু করতে পারি আমরা, অথবা মাইনাস আসবে, বাট এটা তোমাদের বোঝা দরকার যে এখানে যেহেতু নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাহলে আমি আগেই মাইনাস দিয়ে রেখে দিই। ওমেগা মাইনাস ওমেগা নট বা ওমেগা নট মাইনাস ওমেগা বাই আলফা, এখান থেকে আমরা টাইমটা পেয়ে যাব। তাহলে ওমেগা নটের মান হচ্ছে ইনিশিয়ালে আসছিল 2π, শেষে হয়ে গেছিলো 0, তারপরে হচ্ছে আলফার মান হচ্ছে 2, তাহলে এটা যদি ক্যান্সেল করে দিই আনসার উইল বি পাই সেকেন্ড মানে হচ্ছে 3.141 সেকেন্ড। তার মানে বোঝা গেছে এটা মোটামুটি 3.141 সেকেন্ডের মধ্যে স্টপ হয়ে যাবে। এই 0.45 পরিমাণ টর্ক দিলে পরে 3.141 সেকেন্ডের মধ্যে এটা স্টপ হয়ে যাবে। আর তারা জানতে চাচ্ছিল যে, তারা চাচ্ছিল যে 5 সেকেন্ডের মধ্যে যেন এই হুইলটা স্টপ হয়ে যায়। তাহলে এখন দেখতেছি এটা তো এর আগেই স্টপ হয়ে গেছে। আর তারা এটাই জানতে চাচ্ছিল, ভেরিফাই ওয়েদার ইট ইজ পসিবল টু স্টপ দ্য হুইল উইথিন টাইম অ্যাকর্ডিং টু স্টেম। এই স্টেম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 3.141 সেকেন্ডের মধ্যে এটা স্টপ হয়ে যায়, 5 সেকেন্ড লাগবে না, তার আগে এটা স্টপ হয়ে যাবে। আশা করি বুঝছো। সো নেক্সট কোয়েশ্চন ইজ দ্য মাস অফ এ হেভি হুইল ইজ 40 kg. This is the M. And the moment of inertia is এত IR খুঁজে বের করতে এটা দিয়ে দিছে, the wheel is completes 120 revolution per minute. এটা কেন দিয়ে দেয় মনে আছে তো? এতটা রেভলিউশন এত মিনিট এত সময়ের মধ্যে, this is for omega. Mn applied a resisting torque is 400 Newton meter. This is the torque. Stop the rotation of the wheel in 1.5 minutes. This is time. তো আমরা এতটুকু ইনফরমেশন থেকে যেটা বুঝতে পারবো। আর ফার্স্ট কোয়েশ্চন ইজ ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বের করতে, আচ্ছা তোমরা কি দেখতেছো তারা বারবার অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে চায়, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম এলিজিবল হচ্ছে আই ইন্টু ওমেগা। এখানে IR খুঁজে বের করতে হবে। দিস ইজ 4000। জাস্ট ওমেগাটা বের করতে হবে। ওমেগা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা নিব 2π × n / t। এখানে 120 রেভলিউশনস পার মিনিট, তাহলে 4000 × 2π 120/60। এটা ক্যান্সেল করে দিলে 2, তার মানে 4π × 4000, তাহলে 4 × 3.1416 × 4000 করে দিলে যা আসে তাই। তো আনসার উইল বি 50265.6 kg m²/s. This is the angular momentum. So our next question is, explain mathematically whether the person will able to stop the wheel within time mentioned in the stem. আমরা জানি একটু আগে যেটা করতেছিলাম এটা হুবহু সেম, তাও আমি তোমাদেরকে একটু সলভ করে দিচ্ছি যে এই সময়ের মধ্যে স্টপ করতে পারবে কিনা। এটা যদি বের করতে হয় তাহলে ফার্স্টে তোমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে I × আলফা। এই ফর্মুলা থেকে তার আলফাটা বের করে রাখতে হবে। তাহলে আমরা জানি আলফা উইল বি টর্ক বাই I। তাহলে টর্কের মান বলা আছে 400 আর I এর মান বলা আছে 4000, তাহলে বোঝাই যাচ্ছে আনসার উইল বি 0.1 radian/s²। দিস ইজ দ্য আলফা অর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা 0.1 radian/s²। এটা আমরা এখানে রেখে দিলাম বের করে। এখন ওমেগা নটের মান কত এটা যদি বের করতে হয়, মানে তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, এটা হচ্ছে 140 রেভলিউশনস পার মিনিট, এত RPM আর কি। তাহলে আমরা জানি এটা বের করার ফর্মুলা হচ্ছে 2π × n/t। তাহলে আনসার উইল বি 2π × রেভলিউশন নাম্বার হচ্ছে 120 উইথিন মিনিট। এটা ক্যান্সেল করে দিলে আনসার উইল বি 4π। দিস ইজ দ্য ওমেগা নট। আর ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা হবে 0। টাইম কত সেকেন্ড লাগছে এটা তো খুঁজে বের করতে হবে। আর তার আলফা কত? আলফা হচ্ছে 0.1। আমরা টাইমটা খুঁজে বের করব। তাহলে এই তিনজনের মধ্যে একটু আগে যে রিলেশনটা দেখাইছিলাম, টাইম বের করার ফর্মুলাটা কি? ওমেগা নট মাইনাস ওমেগা বাই আলফা। তাহলে এখানে ওমেগা নটের মান কত? ওমেগা নটের মান হচ্ছে 4π মাইনাস ওমেগা তো 0, কারণ আমরা তো চাচ্ছি এটা যেন স্টপ হয়ে যায়। ইট মিনস তার ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটিটা এটা যেন আর রোটেট না করে, তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হবে 0 বাই আলফা। আলফার মান তো হচ্ছে 0.1 বলাই দেওয়া আছে, তার মানে 4π / 0.1, তার মানে 4 × 3.1416 বাই 0.1। এটা যদি ক্যালকুলেটর যাবে আনসার হবে 125.664 সেকেন্ড। আচ্ছা, এটা যদি আমরা মিনিটে কনভার্ট করি আনসার উইল বি 2.09 মিনিট। তার মানে দেখো এখানে বলা আছে আমাদের এই ইনফরমেশন থেকে আমরা যেটা বের করছি যে এটার স্টপ করতে মোটামুটি 2.09 মিনিট সময় লাগবে, 2.09 মিনিট সময় লাগবে। আর তারা আসলে চাচ্ছিল 1.5 মিনিটসের মধ্যে এটা যেন স্টপ হয়ে যায়। তাহলে আমরা যা বুঝতেছি এটার অবশ্যই 1.5 মিনিটসের মধ্যে স্টপ করা পসিবল না, এই এতটুকু বলে দিলেই হবে। Let's move on our next question. Our next question is, a
a body is tied with a thread of mass 500 gram, this is the m, or mass 500 gram, that rotate in a circular path of diameter 60 centimeter. This is not radius, this is diameter, with the uniform velocity 5 meter per second. This is the velocity v in a vertical plane. আচ্ছা, ভার্টিক্যাল প্লেন খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু ভার্টিক্যাল প্লেনে কিন্তু সব জায়গায় রোটেট করার পরে সব জায়গায় কিন্তু টেনশন অফ দ্য থ্রেড বা টেনশন অফ দ্য রোপ কিন্তু সেম আসে না, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আর ফার্স্ট কোয়েশ্চন ইজ ডিটারমাইন দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স দ্যাট অ্যাক্ট অন দ্য বডি। সেন্ট্রিফিউগাল এফ যদি বের করতে বলা হয়, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ইউনিফর্ম ভেলোসিটি যেহেতু মিটার পার সেকেন্ডে আছে, দিস ইজ ভি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর দিলে হয়ে যাবে, এফ উইল বি এম বি স্কোয়ার বাই, দিস ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এফ ইজগুলো যদি এম বি স্কোয়ার বাই আর হয়, তাহলে এখানে এম এর মান কত বলা দেওয়া ছিল 500 গ্রাম, হুইচ ইজ 0.5 কেজি, কেজিতে কনভার্ট করতে হবে। বি এর মান বলা দেওয়া আছে 5, তার মানে 5 স্কোয়ার, আর রেডিয়াস হচ্ছে 60 সেন্টিমিটার, দিস ইজ ডায়ামিটার, তাহলে ডায়ামিটার মিনস 2r, তাহলে 2r যদি হয় 60, আর উইল বি 30 সেন্টিমিটার, এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে আনসার আসবে 0.3, তাহলে আনসার হবে 0.5 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই 0.3, তো আনসার উইল বি 41.667 Newton. This is the centrifugal force. Our last question is mathematically analyze mathematically the tension on the thread at position 30 degree and 90 degree at x in positive x-axis. তোমাদেরকে এটা পড়ানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমার এই ফোর্সটা লাগবে আসলে, তাই আমি এটা লিখতেছি, এটা একটু রাখতেছি, একদম ক্যান্সেল করে দিতেছি না, যে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স হুইচ ইজ এফ ইজ 41.667, এটা আসলে লাগবে আমার। আমরা যখন কোনো একটা অবজেক্টে একটা ভার্টিক্যাল প্ল্যানে রোটেট করাই, তখন এক একটা পজিশনে তার টেনশন আসলে এক এক রকম হয়। তো এখানে তারা যেটা জানতে চাচ্ছিল যে পজিটিভ এক্স এক্সিসের সাথে, দিস ইজ পজিটিভ এক্স এক্সিস, ভালো করে শুনো, এই পজিটিভ এক্স এক্সিসের সাথে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিব, ধরে নিচ্ছি দিস ইজ পি, এটা পি পয়েন্ট, এটা হচ্ছে 90 ডিগ্রি, কার সাথে 90, এই পজিটিভ এক্স এক্সিসের সাথে 90 ডিগ্রি একটা পজিশন নিব, আর একটা পজিশন নিলাম কিউ, এটা পজিটিভ এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই যে পি এবং কিউ, এই দুইটা পজিশনে টেনশন অন দ্য থ্রেড কত, এটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে যে ফর্মুলাটা সাহায্য নিতে হয়, আমরা জানি যখন কোনো একটা ভার্টিক্যাল প্লেনে কোনো একটা অবজেক্টের রোটেট করানো হয়, তখন এক একটা পজিশনে থ্রেড এক এক রকম হয়, তাই না? এক একটা পজিশনে থ্রেড এক এক রকম হয়। এখন এই যে এক একটা পজিশনে থ্রেড এক এক রকম হয়, এটা বের করার একটা ইন জেনারেল ফর্মুলা আছে, P is equal to F plus W cos theta, এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। এবং এই ক্ষেত্রে থিটা যেটা দেখতে পাচ্ছ, থিটাটা হচ্ছে এফ এবং ডাব্লু এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এটা। তাহলে ডাব্লুটা এই ওয়েট কোন দিকে ওয়ার্ক করে, কোন দিকে অ্যাক্টিভিটি আমরা জানি, এটা ডিরেক্ট ডাউনওয়ার্ড। আর ফার্স্টে যদি আমরা টি অফ পি বের করতে যাই, পি পয়েন্টে যে টেনশন, এটা যদি বের করতে চাই, একটু খেয়াল করে দেখো তো, ডাব্লুটা সোজা নিচের দিকে, আর এই পয়েন্টে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, এটা সোজা উপরের দিকে। তাহলে এই পয়েন্টে এফ এবং ডাব্লু ঠিক অপোজিটে আছে, তাহলে ফর্মুলাটা আসবে এফ প্লাস ডাব্লু ইন্টু কজ 180 ডিগ্রি। কজ 180 মানে হচ্ছে -1, তাহলে আলটিমেটলি দাঁড়াইলো এফ মাইনাস ডাব্লু, হুইচ উইল বি এফ ইজ অলরেডি আমরা আগের কোয়েশনে বের করে রাখছি, এটাতেই বের করে রাখছি, সেন্ট্রিফিউগাল ফোর্স 41.667 মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু mg। তাহলে এম যদি বের করি 41.667 মাইনাস, এখানে এম এর মান বলা ছিল 500 গ্রাম, এটা যদি কেজিতে কনভার্ট করি হুইচ ইজ 0.5 ইন্টু 9.8, এই তো ক্যালকুলেটার চাপে যা আসে তাই। তাহলে 9.8 ইন্টু 0.5, ক্যালকুলেটার চাপে আসবে 4.9, তাহলে আনসারটা আসবে 41.667 মাইনাস আনসার হবে 36.767 নিউটন। এটা হচ্ছে পি পয়েন্টে যদি তার টেনশনটা বের করতে বলে, এটা অলরেডি চলে আসছে। আচ্ছা, এখন আমরা তাহলে কিউ পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমরা যদি কিউ পয়েন্টটা নিয়ে একটু কথা বলি, একটা মিনিট। তাহলে কিউ পয়েন্টের ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছিলাম, কিউ পয়েন্টে এটা হচ্ছে এফ,
আর এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা তো জানতাম টি অফ কিউ যেটা, তার ইঞ্জিনিয়ারিং ফর্মুলাটা হচ্ছে এফ প্লাস ডাব্লিউ কস থিটা। তাহলে এফ এর ভ্যালু তো অলরেডি জানি। আচ্ছা, আপাতত এফ রাখি, এখানে থিটাটা বের করি একটু। কস থিটাটা কত লিখবো একটু দেখো। তারা কিন্তু বলে দিছিল এই এক্স এক্সিস যেটা বা পজিটিভ এক্স এক্সিস যেটা, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই কিউ যেটা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিউ। আচ্ছা, এটারে যদি আমরা এইদিকে একটু এক্সটেন্ড করি, মানে পজিটিভ এক্স এক্সিস বরাবর যদি একটু এক্সটেন্ড করি, একটু দেখো তো, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি কিনা? এটাও 30 ডিগ্রি। বাট আমাদের কোন অ্যাঙ্গেলটা দরকার? আমরা চাচ্ছি এফ এবং ডাব্লু এর যে অ্যাঙ্গেল ওইটা বের করতে। তাহলে এফটা এইদিকে, ডাব্লুটা এইদিকে, এটা 30, এটা 90, তাহলে এফ এবং ডাব্লুর এই পুরোটা হচ্ছে 90 প্লাস 30, এই যে 90 প্লাস 30, তাহলে বোঝাই যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই যে কিউ দেখতে পাচ্ছ, মানে যেটা তারা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছিল বলছিল এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে, কিন্তু আমাদের তো এক্স এক্সিসের পজিটিভের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ওইটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের তো ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাব্লু, ওয়েট এবং এফ মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাদের যে অ্যাঙ্গেলটা এটা কত দরকার জানা দরকার। তাহলে এটা হবে 90 প্লাস 20 হুইচ ইজ 130। এখন যদি আমরা কস যদি 130 দেখি, কস 120 দেখি, ইট ইজ মাইনাস হাফ। তাহলে এফ প্লাস ডাব্লু ইন্টু আনসার আসবে মাইনাস হাফ। তাহলে দাঁড়াইলো এফ মাইনাস ডাব্লু ডিভাইডেড বাই 2। আমরা যদি এখানে মানটা বসাই দিই, এফের মান অলরেডি এখানে বের করে রাখছিলাম 41.667 মাইনাস ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি হুইচ ইজ 0.5 ইন্টু 9.8 বাই 2। তাহলে আমরা যদি একবারে ক্যালকুলেটার চাপি 0.5 ইন্টু 9.8 বাই 2, 41.667 minus answer will be 39.217 নিউটন। তাহলে দুইটাতে ফোর্স অবশ্যই সেম না, একটাতে আসতেছিল 36 পয়েন্ট সামথিং, একটা আসতেছে 39 পয়েন্ট সামথিং। আশা করি এতটুকু চলে। লেটস মুভ অন নেক্সট কোয়েশ্চেন। এখানে আছে এরকম একটা প্রবলেম আছে, এ পিস অফ স্টোন ওয়িং 100 গ্রাম, দিস ইজ দ্য মাস, 100 গ্রাম, this is the mass, is being rotated at a speed of 400 meter per second, this is the v। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা ভার্টিক্যালি। তোমাদের মনে আছে কিনা যে হরাইজেন্টালি যদি হয় তাহলে কিন্তু সব পজিশনেই টেনশন অফ দ্য থ্রেড সেম থাকে, এবং এটা হচ্ছে ডিরেক্ট টেনশন অফ দ্য থ্রেড ইজিক্যাল হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কখন? যদি এটা হরাইজেন্টালি হয় ইন এ সার্কুলার পাথ অফ 1 মিটার রেডিয়াস। এই যে 1 মিটার রেডিয়াস, দিস ইজ আর। As per the above figure, our first question is determine the time period which is capital T. তারা টাইম পিরিয়ড জানতে চাচ্ছে, টাইম পিরিয়ড অফ দ্য রোটেটিং অবজেক্ট। তো টাইম পিরিয়ড যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে তার ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করা। আমরা জানতাম v is equal to r into omega, so omega will be v divided by r. Here v is 4 meter per second and radius is 1 meter. তো আনসার will be omega is equal to 4 radian per second. সো আমরা যখন ওমেগা জেনে যাব, ওমেগারে আবার ভেঙে লিখতে পারবো 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে টি উইল বি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে 2 পাই ওমেগার জায়গায় যদি 4 লিখে দিই, এটা কেটে দিলে পাই ডিভাইডেড বাই 2, ইট মিনস 3.1416 ডিভাইডেড বাই 2, 3.1416 ডিভাইডেড বাই 2 যদি চাপি আমরা, আনসার উইল বি 1.57 সেকেন্ড। দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ দিস রোটেটিং অবজেক্ট। ওয়েট এ মিনিট প্লিজ, আমি এসিটা অফ করে দিই একটু। This is the time period T, 1.57 second. এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা পেলাম। Our last question is, at which point the tension of the thread will be maximum among the point A, B and C of the stem? Evaluate the mathematical analysis. এখন আমাদেরকে যদি এটা সলভ করতে হয়, এখানে যে কয়টা পয়েন্ট আছে A, B এবং C, A এটা B এটা C, এই সি পজিশনটা আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটার ম্যাথও দেওয়া আছে। তো আমরা একটু আগে কি পড়তেছিলাম, ইঞ্জিনিয়ারিং একটা ফর্মুলা আছে, যে কোনো পজিশনে থাকুক তার টেনশন অফ দ্য রোপ বের করার ফর্মুলা হচ্ছে এফ প্লাস ডাব্লিউ কস থিটা, তাই না? তো আমরা যদি এখন এ পজিশনের টেনশনটা বের করতে যাই, ইট উইল বি এফ প্লাস ডাব্লিউ মানে হচ্ছে এম জি কজ। বলো তো এ পজিশনের জন্য আমরা অ্যাঙ্গেলটা কত লিখব? একটু খেয়াল করে দেখবা, এ পজিশনের জন্য ডাব্লিউ এটা সোজা নিচের দিকে আছে, ডাউনওয়ার্ড, আর সেন্ট্রিফিউগাল ফোর্স তো থাকবে সেন্টার থেকে ঠিক আউটার অফ দ্য সেন্টার। তাহলে এটা সেন্টার আর এটা ঠিক অপোজিটে থাকবে, ইট মিনস 180। তাহলে এখানে অ্যাঙ্গেলটা আসবে 180।
ক্যালকুলেটার চাপলে যা আসে তাই। তাহলে এফ এর ভ্যালুটা বের করবো এম বি স্কোয়ার বাই আই, আই ফর্মুলা দিয়ে, এখানে সব দেওয়া আছে, দিস ইজ এম, দিস ইজ ভি অ্যান্ড দিস ইজ আর, সব দেওয়া আছে, প্লাস আবার এম জি ইন্টু কজ 180 মানে হচ্ছে -1, যা আসে তাই। আচ্ছা যদি আমরা টি অফ বি বের করি, আচ্ছা বিটা বের করে ফেলি, তারপর সিটা বলছি। টি অফ বি যদি বের করি, এখানে এসে দেখবা যখনও একদম মিনিমাম পয়েন্টে থাকবে, মানে একদম নিচে থাকবে, এখানে এসে দেখবা যে তার ডাব্লুটা যেদিকে, এফটাও ঠিক একই ডিরেকশানে। তাহলে যেহেতু ডাব্লুটাও ডাউনওয়ার্ড, এফটাও তখন ডাউনওয়ার্ড, এফটা কেন ডাউনওয়ার্ড, কারণ সেন্টার থেকে ঠিক আউটারের দিকে যদি থাকি, তাহলে এই পজিশনে তো এটা সেন্টার থেকে ঠিক আউটার সাইডে যদি থাকে, তাহলে তো এটা ডাউনওয়ার্ড হবেই। কারণ যখন অবজেক্টটা একদম উপরে থাকবে, তখন সেন্টার থেকে যদি ঠিক অপোজিটে টানি, তাহলে তো উপরের দিকে হয়ে যাবে। যখন এটা বি পজিশন আছে, সেন্টার থেকে যদি আউটারের দিকে থাকে, তাহলে তো একদম নিচের দিকে হবে। তাহলে এই পজিশনে এফ এবং ডাব্লু দুটো একই পজিশন, একই ডিরেকশনে আছে। তাহলে আনসারটা আসবে এফ প্লাস ডাব্লু কজ 0 ডিগ্রি। এটা কেন 0 হয়েছে? কারণ দুটো একই ডিরেকশনে আছে, যেখানে এখানে তারা অপোজিটে হয়েছে। দেখো ডাব্লুর ডিরেকশন কিন্তু কখনো চেঞ্জ হয় না, ডাব্লু কিন্তু অলওয়েজ ডাউনওয়ার্ড, বরং বিভিন্ন পজিশন অনুযায়ী এফ এর ডিরেকশনটা চেঞ্জ হয়, তার জন্য এফ এবং ডাব্লু এর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন যদি আমরা টি অফ সি চাপি, তাহলে আসবে এফ প্লাস ডাব্লু কজ 60 ডিগ্রি। এটা আর আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে না, এটা তারা একদম দিয়ে দিছে। একটু খেয়াল করে দেখবা এই পজিশনে ডাব্লুটা তো সোজা নিচের দিকে আসি, আর এটা হবে এফ, এবং এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি বলেই দিয়ে দিচ্ছে তারা। তাহলে এফ প্লাস ডাব্লু কজ 60 ডিগ্রি। তুমি এখানে মান বসাও, আমি আর বসাচ্ছি না, বসানোর পর দেখো কোনটাতে বেশি আসবে। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে টি অফ বিটাই বেশি আসবে, টি অফ বি এর ভ্যালুটা বেশি আসবে, কারণ দুটো একই ডিরেকশনে হয়, জাস্ট দুটো সাম করে দিলে যা আসে তাই, এফ এবং ডাব্লু। তাই এখানে পি পয়েন্টে টেনশনটা বেশি থাকবে। আর নেক্সট কোয়েশ্চেন, a man is revolving an object of 300 gram 60 times per minute in a horizontal plane. এখানে একটা বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটাও কিন্তু হরাইজন্টাল প্লেনের কথা বলা আছে। আর দিস ইজ ম্যাথ 60 টাইম পার মিনিট, এটা কেন দিয়ে দেয় আমরা জানি, ওমেগা বের করার জন্য। 70 সেন্টিমিটার লং। এখানে আবার যেটা বলা আছে, কি জানি বলে, এটা মনে হয় সলভ করা হয়ে গেছে রে, যে লং সার্টেনলি 1/3 পোর্শন অফ দ্য অবজেক্ট ডিটাচড অ্যাজ এ রেজাল্ট উইদাউট বিং ফ্রাইটেন্ড দ্য he decreased the length of the string is 10 centimeter and increased the number of revolution by 10. He revolved, এটা পড়ানো হয়ে গেছে এগুলোর মতো, এটা হুবহু এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, সরি এটা পড়ানো শেষ হল, এটাও পড়ানো হয়ে গেছে, মাঝে মধ্যে এক দুইটা কোয়েশন দেখা যায় রিপিট হয়ে গেছে। আচ্ছা পরেরটা একটু দেখি, থ্রেড অফ দ্য 500 গ্রাম রোটিন সার্কুলার পাথ অফ দ্য ডায়ামিটার 10 সেন্টিমিটার ইউনিফর্ম ভেলোসিটি 5 মিটার ভার্টিক্যাল প্লেন। এটা আমরা একটু আগে যে 30 সেন্টিমিটার 60 মিটার, এটাও রিপিট হয়ে গেছে। দ্য উইথ অফ এ রোড। আচ্ছা এখন তাহলে আমরা চলে আসলাম কি বলে এটারে, ব্যাংকিংয়ে। ব্যাংকিং অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা ব্যাংকিংয়ের কিছু ইনফরমেশন তোমাদেরকে আগে বলে রাখি। ব্যাংকিংয়ের ইনফরমেশনটা হচ্ছে এমন যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে নর্মালি রোডটা যেমন হওয়ার কথা থাকে, ধরুন একটা রোড এ বি থাকার কথা, তখন তার আউটার সাইডটা একটু উপর করে দেওয়া হবে, তার যে আউটার সাইড যেটা থাকবে এটা একটু উপর করে দেওয়া হবে। ধরুন এটা হয়ে গেছে বি ফ্রেম, তাহলে নর্মালি রোডটা এ বি থাকার কথা আসেন, এটারে একটু উপর করে দিয়ে, এখন এটা কিন্তু এইদিকে মানে মোড় নিচ্ছে, হ্যাঁ এদিকে একটা মোড় নিচ্ছে রাস্তাটা, তার মানে এইদিকে রাস্তাটার সেন্টার আছে। এটা অনেকটা এমন আর কি, যে ধরলাম এই যে এইদিকে সেন্টারটা আছে রোডের। এখন এখানে যদি কোনো একটা কার থাকে যেটা রোটেট করতে মানে মুভ করতেছে, তাহলে এই যে একটা সার্কুলার রোডের মতো এটার সেন্টার দেখে এখান পর্যন্ত দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস কার্ভেচার। আর এটার ম্যাস যদি হয় এম, এটা যদি দিস ইজ দ্য উইথ অফ দিস রোড, তখন এটার বলা হবে তার আউটার সাইড, দিস ইজ দ্য ইনার সাইড, তখন আউটার সাইডটার একটু উপর করে দেওয়া হয়, এটা এখানে বোঝানো হচ্ছে। এই কোণটা যদি থিটা হয়, দিস ইজ কল এক্স, দিস ইজ কল এইচ, দ্য ডিস্টেন্স অফ হাইট বিটুইন ইনার অ্যান্ড আউটার সাইড, দ্য ডিস্টেন্স অফ হাইট বিটুইন ইনার অ্যান্ড আউটার সাইড, দিস ইজ কল এইচ, অ্যান্ড এক্স ইজ দ্য উইথ অফ দিস রোড। দেন আমরা লিখতে পারি যে টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই এক্স। টেন থিটা না লিখে সাইন থিটা লিখতে পারবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বেস বাই হাইপোটেনাস, এক্স বাই এইচ। আবার আমরা চাইলে এরকম একটা ফর্মুলা লিখতে পারি,
tan theta is equal to হচ্ছে v square divided by rg. Here v is not the velocity of the car, this is the maximum velocity, or you can say this is the limitation of the car. Theta is the banking angle, r is the radius of curvature. এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে টিটা টেন্স টু 0 হলে বা টিটা যখন অনেক ছোট হয়, এখানে আসলে ব্যাংকিং কোণ অনেক বড় হয় না, ব্যাংকিং কোণ অনেক ছোট একটা কোণ। আসলে ব্যাংকিং কোণ যখন অনেক ছোট হয় তখন আসলে টেন টিটা এবং সাইন টিটা এই দুজনে আমরা সমান লিখতে পারি। এটা তোমরা যারা ক্যালকুলাস পড়ে আসছো তারা জানো যে যখন থিটার ভ্যালুটা অনেক ছোটো হয়ে যায় তখন টেন টিটা এবং সাইন টিটা তারা আসলে সেম, এবং টেন টিটা আর সাইন টিটা যেহেতু সেম তখন আমরা এইভাবে লিখতে পারি যে টেন টিটা ইজ ইকাল টু এইচ ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি। মানে টেন টিটা সমানও এইচ বাই এক্স লেখা যায়, এটা সমান আবার ভি স্কোয়ার বাই আর জিও লেখা যায়। তখন আমাদের সুবিধা হয় কি, এখান থেকে তোমার যখন যেটা দরকার এটা নিতে পারবা। টেন টিটা সমান এইচ বাই এক্স এটাও লেখা যাবে, আবার টেন টিটা সমান ভি স্কোয়ার বাই আর জি এটাও লেখা যাবে, আবার এইচ বাই এক্স সমান ভি স্কোয়ার বাই আর জি। তোমার যেটা দরকার পড়ে এটা তুমি নিয়ে কাজ করতে পারবা। এখানের এতগুলো সূত্রের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, দিস ভি ইজ নট দ্য ভেলোসিটি অফ কার। এই ভি দেখার পর অনেকের মাথায় চলে আসবে বা অনেকেই এটা এভাবে অ্যাপ্লাই করতে চাবা যে একটা কার যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে দিস ইজ ভি। নো, আমরা ইকুয়েশনে যে ভিটা লিখি দিস ভি ইজ কল দ্য লিমিটেশন ফর দিস কার, অর ইউ ক্যান সে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দিস কার। তাহলে আমরা এই ভির সাথে কম্পেয়ার করে আসলে ডিসিশন নিতে পারবো যে ও আসলে অ্যাক্সিডেন্ট করছে নাকি সেফলি টার্ন নিতে পারবে। যেমন তোমরা মাঝে মধ্যেই দেখবা আমরা যখন এরকম টার্ন নিই তখন একটা সাইনবোর্ডে আসলে লেখা থাকে ম্যাক্সিমাম স্পিড 30 কিলোমিটার পার আওয়ার ওর 40 কিলোমিটার পার আওয়ার, এরকম থাকে না। এই যে সাইনবোর্ডে লেখা থাকে এটা আসলে তারা এই ইকুয়েশন থেকে ভি বের করেই লিখে রাখে। তারা জানে যে তারা এখন যে টার্নটা নিচ্ছে এখানে এই রেডিয়াস, এখানে রেডিয়াস অফ কার্ভেচার কত, দেন এখানে যে ব্যাংকিং করা হয়েছে, যে ইঞ্জিনিয়াররা রোডটা মেক করছে ওইটার ব্যাংকিং অ্যাঙ্গেল কত, এই ইকুয়েশনগুলো এখানে বসাইয়া দেন তারা ভি বের করে রাখে। হেয়ার ভি ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দিস কার। আই থিঙ্ক এতটুকু সবাই বলছো। চলো দেখি এখান থেকে কীভাবে কোয়েশন আসে। আর ফার্স্ট কোয়েশন ইজ a car is passing to radii of curvatures 100 meter and 80 meter. এখানে আসলে দুইটা রোডের কথা বলা আছে। ফার্স্ট ওয়ান ইজ 100 মিটার অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ 80 মিটার ইন এ রোড অফ উইথ 8 মিটার। তার মানে রোড একটাই, কিন্তু একটা রোডের মধ্যে দুইটা কার্ভেচার থাকতে পারে না। যে প্রথমে ধরে নাও, আমি যদি একটু বোঝাতে চাই, ধরে নাও এখানে একটা টার্ন নিচ্ছিল, নেওয়ার পর রাস্তাটা আবার সোজা দিকে গেল, যাওয়ার পর ধরো এখন আবার এইদিকে টার্ন নিচ্ছে, উল্টা দিকে টার্ন নিচ্ছে। তাহলে প্রথমে এইদিকে টার্ন নিচ্ছিল, এখানে একটা কার্ভেচার আছে, এখানে আরেকটা কার্ভেচার আছে। তাহলে এই রাস্তা তো একটাই, তাহলে তার এই দিস ইজ দ্য উইথ যেটা, এটা তো এক্স, এটা তো আর একই রাস্তা যেহেতু, তাহলে দুইটা কার্ভেচারের জন্য এটা ইউজ করতে পারবো। অ্যান্ড দ্য আউটার এজ ইজ হায়ার দেন ইনার এজ বাই 0.4 মিটার, দিস ইজ এইচ। তাহলে মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া গেছে। আর ফার্স্ট কোয়েশন ইজ ডিটারমাইন দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রোড মেনশন ইন দ্য স্টিমুলাস। কারণ আমাদেরকে যদি ব্যাংকিং অ্যাঙ্গেল বের করতে বলে, আমরা একটু আগে দেখতেছিলাম তুমি সাইন টিটাও নিতে পারো, টেন টিটাও নিতে পারো, টিচারটা আসলে কাটবে না। সাইন টিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স, এই ফর্মুলাটা ইউজ করে থিটাটা বের করে নিতে পারো। তাহলে থিটা উইল বি সাইন ইনভার্স এইচ ডিভাইডেড বাই এক্স। হেয়ার এইচ ইজ 0.4 অ্যান্ড এক্স ইজ 8 মিটার। এই যে দিস ইজ এইচ অ্যান্ড দিস ইজ এক্স। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটার চাপি 0.4 ডিভাইডেড বাই 8 অ্যান্ড দেন সাইন ইনভার্স আনসার উইল বি 2.86 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো তো এই অ্যাঙ্গেলগুলো কি বড় নাকি ছোটো? এগুলো অনেক ছোটো না? সো তুমি দেখতে পারো কেউ যদি এখানে সাইন টিটা না নিয়ে টেন টিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স নিয়ে কাজ করে তাহলে কোনো অসুবিধা হবে না, আনসারটা সেমই আসবে। আচ্ছা, এটার যদি কারণটা জানতে চাও, যে আরেকটা কারণ আছে, তোমরা ক্যালকুলাস দিয়ে তো বুঝলাম যে সাইন টিটা এবং টেন টিটা সমান, আর আরেকটা কারণ আছে। এই কারণটা দেখো তো বুঝে যাও কিনা, যে কেন আসলে দুইজন সাইন টিটা এবং টেন টিটা নিয়ে ঝামেলা হয় এই টপিকটাতে। তুমি এইভাবে কনসিডার করো, ধরো একটা রোড আছে, এটার একটু তার আউটার সাইডটার একটু উপর করে দেওয়া হয়েছে। ফার্স্টে ধরো রোডটা আছে এ বি, দেন এটারে বি ফ্রেম করা হয়েছে। এখন তুমি যদি এ বি রে এক্স বলো, এই রোডটারই তো একটু উপর করে দিছে, তাই না? তাহলে এক্স তো এটারে না বলে আমরা উপরেরটারও তো এক্স বলতে পারি, কারণ এই রোডটাই তো পড়ছে। হ্যাঁ, এখানে পিথাগোরাস নিয়ে এসে লাভ নাই, পিথাগোরাস নিয়ে আইসো না, কারণ অ্যাঙ্গেলটা এত বড় না, অ্যাঙ্গেলটা অনেক ছোটো হলে এইসব পিথাগোরাস নিয়ে আসতে হয় না। তাহলে এটাও এক্স, এটাও এক্স। তাহলে তুমি যদি টেন টিটা নিয়ে কাজ করো, এটার যদি থিটা কনসিডার করি, তাহলে ধরো না আমরা লিখলাম বেস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার, কি লিখতেছি, পারপেন্ডিকুলার বাই বেস। সাইন টিটা যদি নিস তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তা তুমি কিন্তু সেমই পাবা, এইচ বাই এক্সই তো দুইটা, এই জন্য আর কি দুইটা সেম চলে আসে। আশা করি এটা বুঝে গেছো। চলো আমরা নেক্সট কোয়েশনটাতে যাই। সো আওয়ার নেক্সট কোয়েশন ইজ
ক্যান দ্য কার পাস দ্য কার্ভস উইথ ইকুয়াল ভেলোসিটি, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। এখন ইকুয়াল ভেলোসিটি নিয়ে যেতে পারবে কিনা এটা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে অবশ্যই পারবে না। কেন পারবে না? কারণ আমাদের কাছে একটা ফর্মুলা আছে h/x হচ্ছে v² ডিভাইডেড বাই rg, তাই না? তো তোমার কাজ হচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করা। তাহলে v² সমান কি লেখা যাচ্ছে? h/r/g/x। তাহলে v উইল বি রোড ওভার h/r/g/x। তাহলে এখানে যদি আমরা সবগুলো ইনফরমেশন এখানে বসাই দিই তাহলে আনসার উইল বি রোড ওভার h এর ভ্যালু কত? এখানে h এর ভ্যালু দেওয়া আছে 0.4, রেডিয়াস কত দেওয়া আছে? রেডিয়াস আর উইল বি প্রথম রোডের জন্য 100 মিটার, জি এর ভ্যালু 9.8, আর এক্স কত বলা আছে? এক্স মিনস উইথ বলা আছে 8 মিটার। তাহলে এই 8 যদি বসাই দেই এখান থেকে তুমি প্রথম যে কার আছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে পারবা। 2 নম্বরটার জন্য সেম আসবে, এইচ এর মান তো আর 0.4, বাট তার আরটা চেঞ্জ হয়ে গেছে, আর ইজ 8 মিটার ইন্টু জি এর ভ্যালু 9.8, নিচে 8, এটা তো সেম থাকবে। তাহলে যেহেতু ফার্স্ট রোডের জন্য বা কার্ভেচারের জন্য এটা আছে 100 মিটার, পরেরটার জন্য 80 মিটার আসছে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে একবার আছে 100 মিটার, একবার আছে 100 মিটার রেডিয়াস, পরে হচ্ছে 80 মিটার রেডিয়াস। তাহলে ভেলোসিটিটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই সেম আসবে না। আশা করি এতটুকু বুঝছো। লেটস মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এখানে বলে দেওয়া আছে, চলো এটা একটু দেখি কী বলছে। দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার রোড ইজ 115 মিটার, দিস ইজ দ্য রেডিয়াস আর। The width of the road is 5 meter, this is x, and the height of the inner part of the road, then the outer part is 0.4 meter, this is h. The coefficient of friction is 0.2 meter, this is the mu. We know that the coefficient of friction is mu. And the acceleration due to gravity g is 9.8. Our first question is find the angle of banking of the road. আচ্ছা, ব্যাংকিং অ্যাঙ্গেলটা যদি বের করতে বলা হয়, যেহেতু h এবং x দেওয়া আছে, তাহলে আমরা sin θ দিয়েও কাজ করতে পারবো। sin θ is equal to h divided by x. So theta will be sin inverse h divided by x. Here h is 0.4 meter and x is 5 meter. তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি 0.4 by 5 sin inverse answer যদি চাপি তাহলে answer will be 4.58 degree. This is the banking angle. So our next question is, if there is no banking in the place, what is the maximum speed that can be safely turned the place? আচ্ছা, আমরা এরকম একটা ফর্মুলা জানতাম যে tan θ is equal to v square by rg, tan θ is equal to v square divided by rg. তোমরা জানো কি না যে এই tan θ হচ্ছে ফ্রিকশন কোফিশিয়েন্ট is equal to v square divided by rg. তাহলে আমরা যদি v বের করতে যাই, v স্কয়ার বের করতে যাই, this will be mu r into g. এই যে tan θ কিন্তু mu দ্বারা রিপ্লেস করা যায়, tan θ is equal to mu coefficient of friction. এটা এখানে দেওয়া ছিল, এই যে coefficient of friction. তাহলে শুধু যদি v বের করতে যাই, this will be mu r and g. তাহলে here the value of mu is 0.2 and value of r is the radius, r is 115 and value of g is 9.8. So answer will be 115 into 9.8 into 0.2. So this will be v will be road over 2 to 5.4. ও আমরা তো মনে হয় একদম রোড ওভার চাপলে পরে 15.01 meter per second, 15.01 meter per second. This is the maximum velocity. This is the maximum velocity. So এটাই তো বলা আছে maximum velocity means এই velocity পর্যন্ত সেফটি টার্ন নিতে পারবে, তার চেয়ে বেশি হয়ে গেলে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। দেখো এখানে লিখেছে if there is no banking in that place, what is the maximum speed that can, this is called maximum speed. এই ম্যাক্সিমাম স্পিড নিয়ে ও টার্ন নিতে পারবে। আসলে ব্যাংকিং না করেও যেহেতু ফ্রিকশন থাকে, এই ফ্রিকশনটার জন্য আসলে এতটুকু ভেলোসিটি নিয়ে টার্ন নিতে পারবে, তার চেয়ে বেশি হলেই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এটা উল্টে যেতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন ইজ এ মিটার গেজ রেল ট্রাক অ্যান্ড এ ব্রড গেজ রেল ট্রাক হ্যাভ separating distance 0.8 meter. Separating distance means this is x and 0.3. এখানে আসলে একটা মিটার গেজের কথা বলা আছে, মিটার গেজ রেল, আর একটা আছে ব্রড গেজ রেল। উই নো দ্যাট there are two types of rail track. One is meter gauge and another is broad gauge. আচ্ছা, তো দুইটার সেপারেটিং ডিস্টেন্স মানে দুইটা লাইনের যে সেপারেটিং ডিস্টেন্স এটা আসলে x এর মতো কাজ করতেছে। তাহলে ফার্স্ট লাইনের x মানে x1 0.8 এবং সেকেন্ড লাইনের x which is x2 এটা হচ্ছে 1.3. Their rail line and the difference of height between their lines are
7 সেন্টিমিটার, দিস ইজ H1 মানে তাদের যে হাইটের ডিস্টেন্স, অ্যান্ড 11 পয়েন্ট দিস ইজ H1 সেপারেটিং এট দ্য প্লেস হোয়ার রেডিয়াস অফ দ্য ট্রেক ইজ 100 মিটার। আচ্ছা, এই রেডিয়াসটা আসলে দুইটার জন্যই, কোনো একটা কার্ভেচারের রেডিয়াস দেওয়া আছে 500 মিটার। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং ফর ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনের জন্য যদি ব্যাঙ্কিং অ্যাঙ্গেল বের করতে বলা হয় তাহলে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এক্স। এখানে এইচ এবং এক্স দুইটাই দেওয়া আছে, তবে অবশ্যই এইচটা সেন্টিমিটার আছে, এটা অবশ্যই মিটার নিতে হবে। দেখো এখানে সেন্টিমিটার লেখা আছে, এটারে অবশ্যই মিটারে নিতেই হবে। তাহলে এটার যদি মিটার নিয়ে লিখি তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ, হ্যার দ্য ভ্যালু অফ এইচ ইজ 7 সেন্টিমিটার হুইচ ইজ 0.07 বাই এক্সের ভ্যালু দেওয়া আছে 0.8। এটা যদি ক্যালকুলেটার চাপি তাহলে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে থিটা উইল বি সাইন ইনভার্স 0.07 ডিভাইডেড বাই 0.8। এটা ক্যালকুলেটার চাপলে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাবো ব্যাঙ্কিং অ্যাঙ্গেল। অন হুইচ লাইন এ রেল উইল বি এবল টু টেক টার্ন উইথ মোর ভেলোসিটি। আচ্ছা, তার মানে তার ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে বলতেছিলাম। তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন জানতাম, এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এখানে 1, এখানে 1, আর এর জায়গায় 1 দেওয়ার ওখানে V1 দিয়ে তুমি এখান থেকে V1টা বের করে ফেলো। আর এর জায়গায় 1 2 কেন ইউজ করতেছি না, কারণ এই যে আর 500 মিটার এটা আসলে R1ও, এটা আবার R2, দুইটার জন্য আলাদা আলাদা না, যেহেতু দুইটার জন্যই সেম তাহলে আমরা দুইটার জন্য ইউজ করতে পারবো। দিয়ে V1 এবং V2 বের করে তুমি জাস্ট বলে দিবা যে কি বলে দিব যে কোনটার ভেলোসিটি বেশি আর কোনটার ভেলোসিটি কম। সরি, চলো আমাদের নেক্সট কোয়েশ্চন যে নেক্সট কোয়েশ্চন ইজ, এখানে একটা রোড দেখা যাচ্ছে, এই রোডের হচ্ছে এই যে এই জায়গাটা বলে দেওয়া আছে যে এই জায়গাটা মানে হচ্ছে তার যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, এটা হচ্ছে 145 মিটার। আচ্ছা, our first question is in the figure below it is shown that a bus of mass 1000 kg, this is the mass moving with এত জুল of kinetic energy. It means তার velocity দেয়া নাই কিন্তু ওর kinetic energy কত এটা দেয়া আছে, তো আমরা চাইলে velocityটা বের করতে পারবো। Suddenly face a track of radius 145 meter, this is the radius. Okay, so our first question is calculate the momentum of bus. এই বাসের মোমেন্টামটা বের করতে বলছে। Will the bus be able to cross the track in the stem safely? আচ্ছা, সেফলি করতে পারবে কিনা, ক্রস করতে পারবে কিনা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা কিন্তু 0.3 মিটার দেখা যাচ্ছে কিনা, আর উইথ অফ দিস রোড ইজ 7 মিটার। ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ বাস। আচ্ছা, মোমেন্টাম যেহেতু বের করতে বলছে, দিস ইজ অনলি মোমেন্টাম হুইচ ইজ লিনিয়ার মোমেন্টাম। সো লিনিয়ার মোমেন্টামের যে ইকুয়েশনটা ইকে এর সাথে যে তার রিলেশন, ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আমরা এরকম একটা ফর্মুলা জানতাম। দিস ইজ কাইনেটিক এনার্জি হুইচ ইজ লিনিয়ার কাইনেটিক এনার্জি, লিনিয়ার মোমেন্টাম, অ্যান্ড দিস ইজ মাস। তো পি স্কোয়ার উইল বি 2m ইন্টু ইকে, সো পি উইল বি রোড ওভার 2m ইন্টু ইকে। তাহলে আমরা যদি এখানে সবগুলো ইনফরমেশন বসাই দিই, 2 মাস বলা আছে হচ্ছে 1000 কেজি, 1000, অ্যান্ড ইকের ভ্যালু দেওয়া আছে 78125। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটার চাপি 2 ইন্টু 9.8, কী চাপতেছি জি থেকে আসলো, 2 ইন্টু 1000 ইন্টু 78125, আমরা যদি এটারে রুট করে দিই তাহলে আনসার উইল বি 12500। যেহেতু এটা মোমেন্টাম তাহলে কেজি মিটার স্কোয়ার kg meter per second, this is the p, this is the momentum. Okay, will the bus able to cross the track in the stem safely? আচ্ছা, এখন সেফলি মুভ করতে পারবে কিনা এটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে তার ভেলোসিটিটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে ভেলোসিটিটা বের করে, এটা যেহেতু p, ইট মিনস mv হচ্ছে 12500 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি v বের করতে হয় তাহলে 12500 বাই 1000 করে দিলে 12.5। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ কার, দিস ইজ নট দ্য লিমিটেশন। এখন আমরা তার লিমিটেশনটা বের করবো। অ্যাকচুয়ালি কারটা এই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল 12.5 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই রোডের জন্য লিমিটেশনটা বের করবো যে কত পর্যন্ত সেফলি যেতে পারে, তোমাদের মনে আছে কিনা। তো আমরা এরকম একটা ইকুয়েশন জানতাম, যেহেতু এই রাস্তার এইচ দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে, তাহলে আমরা এরকম একটা ফর্মুলা লিখতে পারি, এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, তাই না। এখানে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 0.3 মিটার, তাহলে 0.3 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আর এর ভ্যালু কত বলা দেওয়া আছে
রেডিয়াস দেওয়া আছে 145 মিটার, 145 ইন্টু জি এর ভ্যালু 9.8। আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি তাহলে 0.3 ইন্টু 145 ইন্টু 9.8 divided by 7, তাহলে আনসার উইল বি বি স্কোয়ার উইল বি 60.9। তাহলে এটা যদি রুট করে দিই দেন আমরা পাবো বি উইল বি 7.803। দিস ইজ দ্য ভেলোসিটি ভি। তাহলে ভি উইল বি 7.803, 7.803। তাহলে এখান থেকে আমরা তার কী করে নিতে পারবো, লিমিটেশনটা বুঝে গেছি। এখন তোমরাই ভালো করে দেখো, এই যে রাস্তা, এই রাস্তার লিমিটেশন হচ্ছে 7.803 মিটার পার সেকেন্ড। তার মানে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম এতটুকু স্পিড নিয়ে যদি যায় তাহলে ও সেফলি যেতে পারবে, তার চেয়ে যদি বেশি হয় তাহলে অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ির স্পিড আছে 12.5 মিটার পার সেকেন্ড। ইট মিনস ও তার লিমিটেশনটা ক্রস করে ফেলছে, তাহলে অবশ্যই সেফলি যেতে পারবে না, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার মানে আমি আবার বলতেছি, আমরা ইকুয়েশন দেখে যে ভিটা বের করবো, দিস ইজ নট দ্য ভেলোসিটি অফ কার, দিস ইজ কল দ্য লিমিটেশন অর দিস ইজ কল দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি বাই হুইচ এ কার ক্যান রোটেট সেফলি। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি। আর নেক্সট কোয়েশন, এটা এরকমই একটা, এখানে রোডটা দেখে যেটা বুঝতে হবে, দিস ইজ দ্য উইথ অফ দিস রোড 8 মিটার অ্যান্ড দিস ইজ দ্য ডিস্টেন্স অফ হাইট which is 0.4 meter. The radius of the turning point of a road is 100 meter. This is the radius which is r. While turning of the road is velocity of a bus is 30 km/h. এটা হচ্ছে বাসের অ্যাকচুয়াল ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে ও টার্ন নিচ্ছে, অ্যান্ড ইট ফেল ইনটু এ লেক, এবং এটা একটা লেকের মধ্যে পড়ে গেছে এবং তারাই বলে দিচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং। অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিংটা যদি বের করতে বলা হয়, উই নো দ্যাট tan θ = না সাইন থিটা নিয়ে কাজ করি, সাইন থিটা = h/x। যদিও আমি আবার বলছি tan θ নিয়ে কাজ করলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে থিটা উইল বি সাইন ইনভার্স h/x, হেয়ার h is 0.4, x is 8, তাহলে আনসার উইল বি 0.4/8, দেন সাইন ইনভার্স আনসার দিয়ে যাই, আনসার উইল বি 2.865 ডিগ্রি। দিস ইজ দ্য থিটা। So our next question is analyze mathematically the reason of failing of the bus into lake. আচ্ছা কী কারণে পড়ে গেছে এটা বের করতে হবে। তো এটা কী কারণে পড়ে গেছে এটা যদি বের করতে হয় তাহলে চলো তার ম্যাক্সিমাম স্পিডটা বের করি। আমরা জানতাম h/x = v² r * g। তাহলে আমরা যদি এখান থেকে v² বের করতে যাই তাহলে হুইচ উইল বি h/g/x। এখানে সবগুলো ভ্যালু যদি ইনপুট দিয়ে দিই, h এর ভ্যালু হচ্ছে 0.4, r এর ভ্যালু হচ্ছে 100 মিটার, g এর তো হচ্ছে আর 9.8, আর x এর মান বলে দেওয়া আছে 8। তাহলে আনসার উইল বি 0.4 × 100 × 9.8 ডিভাইডেড বাই 8। এটা যদি ক্যালকুলেটর চাপি তাহলে v² এর ভ্যালু আসতেছে 49, তাহলে v এর ভ্যালু পাওয়া গেল 7। ইট মিনস দিস ইজ দ্য লিমিটেশন, সর্বোচ্চ 7 মিটার পার সেকেন্ড বেগে ও যেতে পারবে। আচ্ছা এখন এটা একটু দেখি, এটারে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3/3.6, দিস ইজ 8.33। আই হোপ সবাই কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারো, যেটা হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে 3600 দ্বারা ডিভাইড করতে হয়, অথবা ডিরেক্ট হিসাবটা হচ্ছে 30/3.6 দিলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এখান থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে যে রোডের কথা বলা আছে, এই রোডের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, কিন্তু ও টার্ন নিচ্ছিল 8.33 মিটার পার সেকেন্ড থেকে। ইট মিনস ও তার ম্যাক্সিমাম ভেলোসিটিরও ক্রস করে ফেলছে, তাহলে অবশ্যই এটা তো অ্যাক্সিডেন্ট করবে। এই জন্যই আসলে ও লেকে পড়ে গেছিলো, লেখা আছে ইট ফেল ইনটু এ লেক। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি। সো লেটস মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চন। এখানে এটা আমাদের লাস্ট কোয়েশ্চন আজকের জন্য। এই টাইপটা বুঝে গেলে আসলে আমাদের আর কোনো অসুবিধা থাকবে না, মানে সবগুলো টাইপই কমপ্লিট হয়ে যাবে। চলো এটা একটু পরে ফেলি। এখানে বলে দেওয়া আছে দুইটা অবজেক্ট। এখানে আসলে প্রথম যে অবজেক্টটা দেওয়া আছে দিস ইজ 2 কেজি এবং তার ভেলোসিটি হচ্ছে 0, ইট মিনস এটা স্টপ আসছিল। এবং সেকেন্ড যে অবজেক্টটা আসছিল এখানে বলে দেওয়া আছে এটার ভেলোসিটি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড এবং এটা হচ্ছে 0.1 কেজি। তার মানে ফার্স্ট অবজেক্টটা এটা স্টেশনারি, দেয়ার ইজ নো ভেলোসিটি অফ দিস অবজেক্ট, অ্যান্ড ফর সেকেন্ড অবজেক্ট দ্য ভেলোসিটি অফ দিস সেকেন্ড অবজেক্ট ইজ 100 মিটার পার সেকেন্ড অ্যান্ড ম্যাস ইজ 0.1 কেজি। এটা যখন কোনো কারণে একটা কলিশন হয়েছে, হওয়ার পর দেখা যাচ্ছে যে কলিশন হওয়ার পর যেটার ম্যাস আছে 2 কেজি, মানে যেটা স্টেশনারি আছে ও একটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কত বলে দেওয়া নাই। আর সেকেন্ড যে অবজেক্টটা আছে এটার হচ্ছে m2, যেটা এটা হচ্ছে 0.1 কেজি, এটা তো আর 0.1 কেজি আছে, তার ভেলোসিটি হয়ে গেছে 90.17 ইন্টু ভি।
তার মানে কত হয়েছে এক্স্যাক্টলি বলা নাই, 90.17, এই ভিয়ারটা যত আসবে 90.1 সেন্টি ইন্টু ভি হয়েছে। আচ্ছা, বেশ ভালো একটা ইনফরমেশন বোঝা গেল। So our first question is in the this is the in the STEAM actually figure. Answer the following question. From the STEM, determine the reaction force F1. আচ্ছা, reaction forceটা যদি বের করতে বলা হয়, we know that the reaction force F is equal to the rate of change of momentum. তাহলে আমাদেরকে যদি rate of change of momentum বের করতে বলা হয়, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে 4 সেকেন্ড, যে টাইমটা দেওয়া আছে। তাহলে উপরে যদি চেঞ্জ অফ মোমেন্টাম বের করতে বলা হয়, তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা কীভাবে বের করবো? চেঞ্জ অফ মোমেন্টাম একটু খেয়াল করে দেখবা, F1 এর কথা বলে দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অবজেক্টের জন্য যদি রিয়াকশন ফোর্সটা বের করতে হয়, হুইচ ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ফার্স্ট অবজেক্টের ইনিশিয়ালি মোমেন্টামটা কত আসলে এটা তো এখান থেকে পেয়ে যাব, 0.1 ইন্টু হচ্ছে 100। কিন্তু ফাইনাল ভেলোসিটিটা এখান থেকে পাওয়া যাবে না, তার জন্য আমাদের যে ফর্মুলাটা সাহায্য নিতে হবে, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এসব জিনিস আমি আসলে বলতে চাচ্ছি না, সবাই জানি আমরা। একটু কাজ করি চলো, তাহলে আমরা একটু এখানে মানগুলো বসাই দিই। ফার্স্ট অবজেক্ট ইজ 2 কেজি, যদিও তার কোনো ভেলোসিটি নাই, এই যে এটা কিন্তু 0 আসিল, প্লাস m2 হুইচ ইজ 0.1 কেজি, তার ভেলোসিটি আসিল 100 ইজ ইকুয়াল টু m1 মিন্স 2 কেজি, তার ভেলোসিটি ধরলাম v, এই যে তার ভেলোসিটি ধরলাম v, প্লাস m2 হুইচ ইজ 0.1 কেজি, তার ভেলোসিটি হচ্ছে 90.17 ইন্টু হচ্ছে v। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি ভিটা কমন নিয়ে নিই, তাহলে আনসার হবে 2 প্লাস 9.017, আর এইদিকে তো আসবে 10, তাহলে ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এই যে এখান থেকে বি পাওয়া যাচ্ছে, তো ভি এর ভ্যালু আসবে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 9.017, আনসার হবে 0.907 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য ভেলোসিটি ভি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম আসছিল 0.1 ইন্টু 10, আর ফাইনালি তার মোমেন্টাম পাওয়া গেছে, সেকেন্ড যে অবজেক্টটা এটার মোমেন্টাম পাওয়া গেছে হচ্ছে ম্যাস আসছিল 2, আর তার ভেলোসিটি তো আমরা পেয়ে গেলাম, তার ভেলোসিটি হচ্ছে 0.907 বাই টাইমের মান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে ইন্টু 2 দেন 10 মাইনাস আনস বাই 4, তো আনসার আসবে 2.0646 নিউটন। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফোর্স অফ অ্যাকশন, বাট আমাদেরকে যেটা জানতে চাচ্ছিল, রিয়াকশনটা জানতে চাচ্ছিল, তাহলে ফোর্সের অ্যামাউন্টটা সেম থাকবে, যার সামনে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস 0.046। এটা বের করা খুবই সহজ। আমি আবার একটু বলে ফেলি, তুমি এই ফর্মুলাটা থেকে ফার্স্ট অবজেক্টের ভেলোসিটিটা বের করবা, তাহলে তার ইনিশিয়ালি হ্যাঁ আমি কী করলাম, ফার্স্ট অবজেক্টের তো কোনো রকমের একটা অবজেক্টের নিয়ে কাজ করতে হবে না, সরি ভুল হচ্ছে, একটু খেয়াল করো। আমাদেরকে তো ফ্রম দ্য স্টেম ডিটারমাইন দ্য রিয়াকশন ফোর্স F1। অ্যাকশন রিয়াকশন বের করতে হবে, মানে টোটাল মোমেন্টাম নিয়ে কাজ করতে হবে, চেঞ্জ অফ মোমেন্টাম না। আমি একটু বলে দিই,
দেখো প্রথমে মোমেন্টাম হতো, এটা বোঝাই যাচ্ছে, প্রথমে মোমেন্টাম হতো, প্রথম অবজেক্টটার তো আর কোনো রকমের মোমেন্টাম নাই, তাহলে আসবে 100, দিস ইজ দ্য ভেলোসিটি, এন্ড 0.1 প্লাস পরবর্তীতে প্লাসকে দিতেছি মাইনাস, এবং পরবর্তীতে দুটার আলাদা আলাদা মোমেন্টাম সাম করে দাও প্লিজ। এটা বের করা খুবই সহজ। কি করতে হবে, এই ভেলোসিটিটা কার দেখো তো, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি, যে v1, এটা হচ্ছে m1 এর ভেলোসিটি হচ্ছে v1, আর সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি হচ্ছে 90 ইন্টু এত দিলে হয়ে যাবে 90.17 ইন্টু v। তাহলে এই ভিটা যা আসবে এটার সাথে 90.17 দিলে সেকেন্ড অবজেক্টের v পেয়ে যাবো। তাহলে দুইটা অবজেক্টেরই তো মাসও জানি, ভেলোসিটিও জানি, তাহলে এটার মোমেন্টাম আর এটার মোমেন্টাম সাম করে মাইনাস করে দাও, তাহলে তুমি এখান থেকে একটা ফোর্স পেয়ে যাবা। নিচে টাইম দ্বারা ভাগ করে দাও, এই যে ফোর্সটা আসতেছে এটি আসলে রিয়েকশন ফোর্স। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু ইনিশিয়াল থেকে ফাইনাল মাইনাস করতেছি, তাহলে যে ফোর্সটা আসতেছে রিয়েকশন। এখন তুমি যদি ফাইনাল থেকে ইনিশিয়ালটা মাইনাস করতা, তখন যদি টাইম দ্বারা ভাগ করতে, তখন এটা রিয়েকশনাল ফোর্স চলে আসতো। আচ্ছা, এটা আর আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা একদম সহজ, এটা নিজে নিজে পাবো। পরেরটা দেখো, এই ইনফরমেশনটা নতুন। একটা কলিউশন রে বলা আছে, দ্য কলিউশন অফ দ্য স্টিম ইদার ইলাস্টিক অর নন ইলাস্টিক কলিউশন, এইদার ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস গিভিং ইউর অপিনিয়ন। ও, তার মানে আমার আগের ইনফরমেশনটা লাগবে, এই ভিটা লাগবে একটু। আচ্ছা, ভিটা আমি একটু লিখে রাখি, বি ইজ 0.907। আচ্ছা, 0.907। আচ্ছা, এটা মুছে দেয়, এখন একটু মনে রেখো, 0.907 here v is 0.907 ওকে। এখন একটা কলিউশন ইলাস্টিক নাকি নন ইলাস্টিক এটা যদি বুঝতে হয়, তাহলে তোমাকে ইনিশিয়ালি ইকেটা বের করতে হবে এবং ফাইনালি ইকেটা বের করতে হবে। তাহলে এই কলিউশনের আগে, মানে বিফোর কলিউশন তার টোটাল কাইনেটিক এনার্জি এবং আফটার কলিউশন তার কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলবো দিস ইজ ইলাস্টিক, আদারওয়াইজ দিস উইল বি নন ইলাস্টিক। তাহলে এটা যদি সলভ করতে হয়, তাহলে এটা বের করার উপায়টাকে দেখো। আমরা যদি তার কাইনেটিক এনার্জিটা বের করতে যাই, তাহলে কাইনেটিক এনার্জি তো হচ্ছে ½ m v²। এখানে খেয়াল করে দেখবা, ফার্স্ট যে অবজেক্টটা আছে তার কোনো রকমের ভেলোসিটি নাই, আর যেহেতু কোনো ভেলোসিটি নাই, তাহলে তার কোনো কাইনেটিক এনার্জিও থাকবে না। তাহলে ½ m v², জাস্ট সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি হচ্ছে কলিউশনের আগে ভেলোসিটি, তাহলে ½ m উইল বি 0.1, আর ভেলোসিটি হচ্ছে 100 স্কোয়ার। তাহলে আনসার হবে 100,000 ইন্টু 0.1 ইন্টু 0.5 করে দিলে টোটাল আসবে 500 জুল। তাহলে 500 জুল হচ্ছে সেকেন্ড যে অবজেক্টটা আছে, এই সেকেন্ড অবজেক্টের কাইনেটিক এনার্জি, আবার এটি টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিউশন। কেন? কারণ এই যে ফার্স্ট m1 যেটা, তার কোনো রকমের কাইনেটিক এনার্জি নাই। আচ্ছা, এখন দেখো ফাইনালি যে কাইনেটিক এনার্জি হুইচ ইজ হাফ m1 v1 স্কোয়ার প্লাস ½ m2 v2 স্কোয়ার, এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের জন্য আফটার কলিউশন যে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্টের জন্য আফটার কলিউশন যে কাইনেটিক এনার্জি। এখন দেখো, হাফ ফার্স্ট অবজেক্টের মাস কত বলা দেওয়া ছিল, 2 কেজি ইন্টু 2, আর ভেলোসিটিটা কত, এই ভি এর ভ্যালু কিন্তু আমরা বের করে রাখছি, এই ভি এর ভ্যালু হচ্ছে 0.907। এটা কিন্তু আমরা একটু আগে যে m1 u1 প্লাস m2 u2 প্লাস m1 v1 প্লাস m2 v2 ওই ফর্মুলা থেকে তার ফাইনাল ভেলোসিটিটা বের করে রাখছিলাম। তাহলে ম্যাস হচ্ছে 2 কেজি ইন্টু ভেলোসিটি হচ্ছে 0.907, এখানে একটা স্কোয়ার আছে, প্লাস ½ m2। 2 নম্বর অবজেক্টের যে মাস, এটা কিন্তু একদমই ছোটো, 2 নম্বর অবজেক্টের মাস হচ্ছে 0.1 কেজি, তাহলে দিস ইজ 0.1, আর ভেলোসিটি হচ্ছে 90.17 ইন্টু ভি, তার মানে 90.17 ইন্টু ভি মানে তো হচ্ছে 0.907 দিয়ে একটা স্কোয়ার, ½ m v²। আচ্ছা, আবার বলি, এখানে 90.017 ইন্টু ভি দিয়ে বোঝাচ্ছে এই ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি যা আসবে এটার সাথে 90 ইন্টু 17 মাল্টিপ্লাই করে দিতে হবে। এখন দেখতে হবে যে আগের কাইনেটিক এনার্জি আর এখনের কাইনেটিক এনার্জিটা সেম কিনা। যদি সেম হয়ে যায়, যে বিফোর কলিউশন তার টোটাল কাইনেটিক এনার্জি এবং আফটার কলিউশন তার টোটাল কাইনেটিক এনার্জি সেম হয়ে যায়, দিস ইজ কল ইলাস্টিক কলিউশন, আদারওয়াইজ দিস ইজ নন ইলাস্টিক কলিউশন। এটা বের করা খুবই সহজ, চলো ওটা থেকে করে আসি। তাহলে 90.17 ইন্টু 0.907, এটারে করবো স্কোয়ার
ইন্টু 0.1 ইন্টু 0.5 প্লাস প্লাস এটা তো ক্যান্সেল, এটা তো আর দরকার নেই, জাস্ট 0.907 স্কোয়ার, আনসার উইল বি 335.255 জুল। দেখো এখানে অনেক বেশি, এখানে তার চেয়ে অনেক কম, যেহেতু ইকুয়াল না, কলিশনের আগে তার টোটাল কাইনেটিক এনার্জি এবং কলিশনের পরে টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল না, তাহলে এটা বলে দিব যে দিস ইজ নন ইলাস্টিক। এই যে দিস ইজ নন ইলাস্টিক কলিশন। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। এই ছিল আমাদের মেকানিক্স থেকে যে ক্রিয়েটিভ কোয়েশনসগুলো আসতে পারে। আমি যা বলছি এবং যতটুকু বলছি এতটুকু যদি বুঝে বুঝে পড়ো, এর বাইরে আর কিচ্ছু আসবে না। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকে। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।